আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা দেখব। তোমার তাহলে ফ্রি হোল্ড কোভেনেন্টটা আমরা দেখে ফেলি। তাহলে ফ্রি হোল্ড কোভেনেন্ট থেকে আমাদের পরীক্ষার সময় পিকিউ অথবা ইকিউ, এটাও একটা শিওর শর্ট কোয়েশ্চেন। যাদের এক্সপ্রেস ওনারশিপ বিশেষ করে প্যাচ লাগতেছে ইয়ের জন্য, ওই যে মানে সেভারেন্সের জন্য, এক্সপ্রেস ওনারশিপ কিন্তু একটা প্ল্যানিং এর ব্যাপার, একটা ধৈর্যের ব্যাপার, অঙ্কের মতো সিস্টেম। পারলে কোনো ব্যাপারই না, আর না পারলে তো আটকাই যাবে। একবার সেভারেন্সে ভুল করলে পরেরটা ভুল হইতেই থাকে, ওইটা আর কি জিনিসটা। তো যাদের ওখানে মানে অন্য কোনো চ্যাপ্টারের সমস্যা আছে তারা ফ্রি হোল্ড কোভেনেন্টটা করা যেতে পারে। পিকিউ আর ইকিউটা জেনারেলি কয়টা অ্যাঙ্গেল দিছিলাম? দুইটা না নাকি? দুইটা দিছিল। একটা হলো গিয়ে তোমার বার্ডেন বেনিফিট কিভাবে ট্রান্সফার হয়, আর একটা হচ্ছে রিফর্মের উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা রিফর্ম কিভাবে করা যেতে পারে, মানে পুরো জিনিসটাকে একটা অ্যাক্টের আন্ডারে নিয়ে আসলে ভালো হতো। এখন মানে মানে অনেকগুলা কমন ল এবং অ্যাক্ট অফ পার্লামেন্ট মিক্সড আপ হয়ে গেছে। তো এটা একটা ইয়ে। তো দুইটা এসে কে তুমি ইচ্ছা করলে কম্বাইন করে একটা এসেও তৈরি করতে পারো, যেটার মধ্যে বার্ডেন বেনিফিট কিভাবে ট্রান্সফার হয় সেটাও লেখা থাকবে, আর দুই তিনটা প্যারাগ্রাফ রিফর্ম থেকে লেখা থাকবে কিভাবে বার্ডেন বেনিফিট ট্রান্সফার হয়। এখানে দুইটা ল থাকার জাস্টিফিকেশনটা আসলে কি, এটা নিয়ে বেশি আসে। আর পিকিউ আসে ফ্রিকোয়েন্ট। ওই যে তুমি ওটা হলো তুমি একটা বাদ দিয়ে আরেকটা, যেমন ইসলামিক লতে 4টা বিয়ে করা যায় এট দ্য সেম টাইম। একটা সেম টাইম একটা লোকের 4টা ওয়াইফ থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে সে কখনো আরেকজনকে পছন্দ হলে বিয়ে করতে পারবে না। একজনকে বাদ দিতে হবে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে করতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম তার 4জনের বেশি থাকতে পারবে না। তো এখন ধরো যে সে এখন 5th বিয়ে করার মনে ইচ্ছা জাগছে, এইখানে সে একজনকে ডিভোর্স দিয়ে আবার লাইনে আরেকজনকে ঢোকাবে। তো এরকম আর কি তোমার 6টা টপিকের পরে তুমি এখন যদি মনে করো একটা টপিক বাদ দিয়ে তখন আরেকটা টপিক রিপ্লেস করবে। ওই যেগুলো করে ফেলছি আমরা, এগুলো আমাদের প্রথমেই শেষ। হ্যাঁ, মানে এগুলো ডান, মানে যেগুলো আমাদের করা হয়ে গেছে, এক্সপ্রেস, ইমপ্লাইড, প্রপ্রাইটারি স্টপেল, অ্যাডভার্স পজিশন, লিজ লাইসেন্স, এগুলো আমি জন্য আগেই করাই ফেলছি। এখন এগুলা তোমার কিন্তু ইজমেন্ট আর ফ্রি হোল্ড যে আসবে না তা না, আসবে। ডিপেন্ড করবে যে তুমি যদি ওগুলা ভালো করে করা থাকো, এগুলা করবা তুমি লাইটলি, আর ওগুলা থেকে কোনোটা যদি আমার কঠিন লাগে তখন আমি এটা আমি করতে হবে ইম্পর্টেন্টলি। ব্যাপারটা কি বুঝে গেছে? তখন এটা কিন্তু আমার আবার ইম্পর্টেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা সিনারিও যদি আমরা দেখি এখানে, যে তোমার ই এর 2টা জমি ছিল, একটা জমির নাম হচ্ছে রেড একর, একটা জমির নাম হচ্ছে গ্রিন একর। হ্যাঁ, রেড একরে সে থাকে, তার বাসা আছে, বাগান আছে, সবকিছু আছে। আর এখানে যেটা গ্রিন একর, এখানে সে থাকে না, কিন্তু সে যেহেতু রিচ পার্সন, পুরো জমির মধ্যে সে একটা ঘোড়া রেখে দিচ্ছে। ঠিক আছে, তাহলে গ্রিন একরে তার একটা ঘোড়া আছে। আর 2টা জমির পাশ দিয়ে একটা কমন একটা ড্রাইভ হয়ে গেছে, যে এটা দিয়ে মেইন রোডে যাওয়া যায়। না, এটা হচ্ছে কমন শেয়ার্ড আর কি, এটাও ইয়েরই। হ্যাঁ, এটা ইয়েরই রাস্তা, বা এটা ইয়েরই মালিকানার জায়গা। ঠিক আছে, কিন্তু এটা তো রাস্তা হয়ে গেলে তো এটা ধরো যে মানে এখন একটা মানে এটা হচ্ছে প্রাইভেট রাইট অফ ওয়ে আর কি এই জিনিসটা। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা তাকে নাম দিব হচ্ছে কভেনেন্টি owns 2 plots of land, একটা হচ্ছে রেড একর এবং একটা গ্রিন একর। রেড একরে তার বাসাটা আছে, গার্ডেন টার্ডেন, আর গ্রিন একরে একটা ফিল্ড আছে, এখানে একটা হর্স আছে। ডিসাইড করছে যে হর্সটা মারা যাওয়ার পর তার যে অ্যাফেকশনটা ছিল ওই জমিটার উপর, অ্যাফেকশনটা চলে গেছে। হর্সটা মারা যাওয়ার পর সে ডিসাইড করলো গ্রিন একরটা এখন আমি বিক্রি করে দিব। এখন সে খুঁজে পাইছে একটা বায়ার, আর সে এই জমিটা কিনতে চায় এবং সে এখানে একটা বাংলো করতে চাচ্ছে। কিন্তু এখন চিন্তা ভাবনা করতেছে যে আমি তার কাছে এটা বিক্রি করতে পারি, কিন্তু আমি চাই না যে এখানে কোনো স্ট্রাকচার হোক। আর যদি স্ট্রাকচার হয় বাংলোটা হলে ঠিক আছে, কিন্তু কোনো পিক ফার্ম করা যাবে না, মানে কোনো ব্যবসায়িক পারপাসে ইউজ করলে এই নেইবারহুডটা নষ্ট হয়ে যাবে। কারণ যদি ফ্যাক্টরি হয় ধোঁয়া আসবে, আওয়াজ আসবে। আবার যদি পিক ফার্ম হয় তাহলে তো আরো ঝামেলা। যে কোনো মানে এনিম্যাল ফার্ম হলেই কিন্তু একটা হ্যাঁ ঝামেলা হবে আর কি। হ্যাঁ,
এখন সে বলল যে আমি তোমার কাছে এটা বিক্রি করব, আর কিন্তু তোমাকে যেটা করতে হবে ডিডের মধ্যে বলতে হবে যে তুমি কোনোভাবে এটাকে রেসিডেন্সিয়াল ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহার করবা না। আর যেহেতু আমরা এই রাস্তাটা দুজনে মিলে ব্যবহার করব, আমার রাস্তা কিন্তু তুমিও তো ব্যবহার করবা, এই রাস্তা তো মানে বৃষ্টি হলে মানে গর্ত হতে পারে, পানি জমে যেতে পারে, রাস্তার 2-3 বছর পর পর মেরামত করা লাগতে পারে, এটার যে খরচ হবে এটা আমি একা বেয়ার করবো না, তোমাকেও বেয়ার করতে হবে। এটা আর কে বলতেছে, আর বলছে কোনো অসুবিধা নাই, আপনি এই দুইটা জিনিস ডিলের মধ্যে ইনক্লুড করে দেন। তাহলে দুইজনের মধ্যে চুক্তি হয়ে গেল। ডিড মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট। ডিড বলতে যেটা বোঝায় যে ডিড অবশ্যই হইতে হবে ইন রাইটিং, ওরালি কোনো ডিড হবে না। ডিডে দুই পার্টিরই সিগনেচার থাকতে হবে, ই এরও সিগনেচার থাকতে হবে, আর এরও সিগনেচার থাকতে হবে, এবং ডিডের মধ্যে জেনারেলি উইটনেস থাকতে হবে, এবং ডিডের দুইটা কপি করতে হবে, একটা কপি ই এর কাছে থাকবে, একটা কপি আর এর কাছে থাকবে। এই হচ্ছে, না হলে তো ডিড হবে না। আর ডিড হওয়ার জন্য যে আমাদের বাংলাদেশে স্ট্যাম্প পেপার লাগে, ইংল্যান্ডে কিন্তু স্ট্যাম্প পেপার দরকার হয় না, সাদা কাগজের উপরে ডিড লিখলে এটা ডিড হয়ে যাবে। ডিড হয়ে উপরে লেখা থাকলেই হবে ইট ইজ এ ডিড, বা ডিড লেখা থাকলেও হবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন তাদের মধ্যে এই জমি জমা বিক্রির একটা ডিড হয়ে গেল। তাহলে ডিডের মাধ্যমে, কারণ জমি তো আর ওরালি সেল করা যায় না, প্রথমে করতে হবে ডিড, তারপরে জমা দিতে হবে কোথায়? হ্যাঁ, এবং একটা ফর্ম ফিল আপ করতে হবে, ল্যান্ড ট্রান্সফার ফর্ম। ওই যে আমরা দেখছিলাম না যে TR1 ফর্ম জমা দিতে হয়, সবাই কারা কারা ওনার, তারপরে তাদের নামে জয়েন্ট টেনেন্সি, এগুলো ডিক্লারেশন দিয়ে এটা। তাহলে ই সব প্রথমে করবে ডিড, তারপরে হচ্ছে গিয়ে ল্যান্ড ট্রান্সফার ফর্ম, এগুলো সব ফিল আপ করে জমা দিয়ে দিলে তখন এটা আর এর নামে রেজিস্টার্ড হয়ে যাবে। তো ওই ডিডের মধ্যে লেখা আছে দুইটা জিনিস, যে সে এখানে পিক ফার্ম করবে না বা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করবে না, আর শেয়ার ড্রাইভের জন্য সে কন্ট্রিবিউশন করবে। কত টাকা কন্ট্রিবিউশন করবে এটা লেখা নাই, আমরা ধরে নিতে পারি কোনো কিছু লেখা না থাকলে ইকুয়াল কন্ট্রিবিউশন করবে। ডিডের দুই পার্টির সাইন আছে, সবকিছু হয়ে গেল এখানে তোমার। এখন এই যেহেতু আর এই প্রমিস গুলা করছে, তাহলে আমরা বলতে পারি যে আর কোভেনেন্ট করছে উইথ ই, মানে কোভেনেন্ট করা মানে হচ্ছে প্রমিস করা, কোভেনেন্ট করা মানে হচ্ছে প্রমিস করা। তাহলে আর কোভেনেন্টেড উইথ ই মানে হচ্ছে আর প্রমিসড উইথ ই, আর ই এর সাথে প্রমিস করেছি। আর এটাকে আমরা প্রমিস বলতে পারি, কোনো সমস্যা নাই, কারণ আর তো প্রমিসই করছে, দুইটা জিনিস করবে না, কি কি পারপাসে ব্যবহার করবে না? কন্ট্রিবিউশন করবে। তাহলে এখন এটা আমরা প্রমিস বলতে পারি, কিন্তু একটা প্রমিস ডিড হয়ে যায় যদি এটা, একটা প্রমিস কোভেনেন্ট হয়ে যদি ডিডে করা হয়, তাহলে ডিডের মধ্যে যে প্রমিসটা থাকে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে কোভেনেন্ট। আর আর হচ্ছে প্রমিসর, কিন্তু ডিডে যদি প্রমিস করে সে হয়ে যাবে কোভেনেন্টর। আর ই হচ্ছে প্রমিজি, সে হয়ে যাবে কোভেনেন্টি। তাহলে আমরা দেখে ফেললাম ডিড একটা ওয়ার্ড ডিড, আর হচ্ছে প্রমিস হয়ে যাচ্ছে কি কোভেনেন্ট, আর প্রমিসর হয়ে যাচ্ছে কোভেনেন্টর, প্রমিজি হয়ে যাচ্ছে হচ্ছে কোভেনেন্ট। তাহলে এই ডিডের মধ্যে আর এরও সিগনেচার আছে, আবার ই এরও সিগনেচার আছে, ঠিক না? এবং এখানে আমাদের যে সেলার আর, তাকে আমরা বলবো হচ্ছে কোভেনেন্টর, কারণ সে প্রমিস গুলা করছে, সে দুইটা প্রমিস করছে যে আমি কোনো পিগ ফার্ম করব না, আর হচ্ছে কোনো আমি এই ড্রাইভওয়েটার জন্য আমি টাকা পয়সা দিব, ড্রাইভওয়ের জন্য সে কস্টের ক্ষেত্রে কন্ট্রিবিউশন করবে। এখন তাদের মধ্যে কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেছে। এখন আর যেই ব্যক্তি প্রমিস করছিল যে সে শুধুমাত্র রেসিডেন্সিয়াল পারপাসে ব্যবহার করবে, সে যদি এখানে পিগ ফার্ম করে ফেলে, ঠিক না জিনিসটা? সে যদি এখানে পিগ ফার্ম করে ফেলে, তার মানে কি আমরা বলতে পারি যে সে ডিড ব্রিচ করছে অথবা সে কন্ট্রাক্ট ব্রিচ করছে, বলা যায়? তাহলে ইফ আর ইন ব্রিচ অফ দ্য কোভেনেন্ট ই ক্যান সু হিম টু অবটেইন ড্যামেজেস ফর দ্য ব্রিচ, এন্ড মোর ইম্পর্টেন্ট ই ক্যান সিক ইনজাংশন। তোমার সে দুইটা জিনিস ক্লেম করতে পারে, যে তুমি কেন এটা পিগ ফার্ম করলো, অথবা কেন তুমি শেয়ার ড্রাইভের জন্য টাকা দিচ্ছ না। তাহলে সে দুইটা জিনিস করতে পারবে, তার এগেইনস্টে ড্যামেজেসও পাবে, আবার সে ইনজাংশনও পাবে। এই ড্যামেজেস যেটা সেটা হচ্ছে কমন ল রেমেডি, আর এই ইনজাংশন যেটা সেটা হচ্ছে ইকুইটির রেমেডি।
ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা পরের স্লাইডে দেখি কভেনেন্টর কভেনেন্টি। পারবো না? সহজ ব্যাপার না? কভেনেন্টর মানে কি? যে প্রমিস করছে। কভেনেন্টি মানে যার জন্য প্রমিসটা করা হচ্ছে। আচ্ছা, যেহেতু আর ই এর সাথে প্রমিস করছে, তাহলে আমরা বলতে পারি যে আর এর উপর একটা বার্ডেন চলে আসছে। বার্ডেন মানে এই না যে তার উপরে কোনো বস্তা চাপাই দেওয়া হয়েছে। বার্ডেন বলতে বোঝাচ্ছে যে সে চাইলেও এখানে পিক ফার্ম করতে পারবে না, এটা হলো বার্ডেন। সে চাইলেও ওই রাস্তার জন্য যে টাকা পয়সা দিবে না, এটা সে বলতে পারবে না। এই জন্য এটাকে আমরা কি বলি? বার্ডেন। তাহলে আর এর উপরে চলে আসে হচ্ছে বার্ডেন। আর ই একটা সুবিধা পাচ্ছে, কারণ সে এটা তো শিওর যে যতদিন ই মালিক থাকবে বা যতদিন এই জমির মালিকরা আসবে, কেউই পিক ফার্ম করতে পারবে না। এটা সে বেনিফিট পাচ্ছে। প্লাস ওই রাস্তাটার মেরামতের যে খরচ, এটা কিন্তু সে মানে হাফ টাকাটা কার কাছ থেকে পাচ্ছে? আর এর কাছ থেকে পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বার্ডেনটা থাকে হচ্ছে কভেনেন্টরের উপরে, আর বেনিফিটটা থাকে হচ্ছে গিয়ে কভেনেন্টির কাছে। হ্যাঁ, মানে গরম লাগে না শীত লাগে তো? আচ্ছা, এখন কভেনেন্ট দুই ধরনের হতে পারে, পজিটিভ কভেনেন্ট এবং নেগেটিভ কভেনেন্ট। তাহলে পজিটিভ কভেনেন্ট হচ্ছে আর যদি বলে যে সে কিছু করবে, হ্যাঁ, তখন এটাকে আমরা বলি পজিটিভ কভেনেন্ট। তাহলে রিকোয়ার দ্য ওনার অফ দ্য বার্ডেন ল্যান্ড টু টেক সাম অ্যাকশন, তোমার অন দেয়ার ওন অথবা অ্যাডজয়নিং প্রপার্টি। সে যদি বলে যে আমি আমার জমির বাইরের যে রং করার কাজটা এটা আমি করব, অথবা শেয়ার ড্রাইভওয়ে অথবা যেটা আছে হচ্ছে দেয়াল, সেটা আমি রিপেয়ার করব, এগুলাকে বলা হয় হচ্ছে পজিটিভ কভারেজ। যেটার জন্য সচরাচর টাকা পয়সা খরচ লাগে, বাট সবসময় যে টাকা পয়সা খরচ লাগবে তা না। যেমন শেয়ার ড্রাইভওয়ে মেনটেনের জন্য তো তাকে টাকা খরচ করা লাগবে, এটা পজিটিভ কভারেজ। তাহলে পজিটিভ কভারেন্ট আইডেন্টিফাই করার একটা উপায় হচ্ছে যে আমাদের আর এর কি টাকা খরচ করতে হবে কিনা, এটা হলো একটা ক্রাইটেরিয়া। এটা ছাড়াও যদি এই প্রমিসের পারফরমেন্সটা করার জন্য তাকে কিছু করার প্রয়োজন হয়, তখন এটা পজিটিভ, কিছু করার যদি প্রয়োজন হয়। আর নেগেটিভ কভেনেন্ট হচ্ছে আর কে কিছুই করা লাগবে না। যেমন আর যদি বলে যে আমি পিগ ফার্ম করব না, তাহলে তো কিছু করা লাগতেছে না। আর যদি বলে যে রাত্রে 10টার পরে আমি কোনো নয়েজ মেক করব না, তাহলে তো কিছু করা লাগতেছে না। বুঝে গেছে জিনিসটা? তাহলে সে যদি বলে কোনো কিছু করবে না, হ্যাঁ, রিফ্রেইন ফ্রম ডুইং সামথিং, এটার জন্য তার কোনো টাকা খরচ হবে না, তাকে কিছু করা লাগবে না, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ কভেনেন্ট। যেমন আমি কোনো বিজনেস পারপাসে ব্যবহার করব না, তাকে কিছু করা লাগবে না। তাহলে এখন আমরা যদি এখানে কয়েকটা পরীক্ষা যেগুলো আসে, সেটা হলো পরীক্ষার সময় যেটা কনফিউশন হয়, এটা হলো এই রিলেটেড কনফিউশনটা হয় যে খেয়াল রাখবা যে কভেনেন্টটা হতে হবে পজিটিভ বা নেগেটিভ, সেন্টেন্স পজিটিভ বা নেগেটিভ না। স্টুডেন্টরা যখন দেখে যে সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স, ওইটা দেখে ডিটারমাইন করে পজিটিভ বা নেগেটিভ কভেনেন্ট। কিন্তু রথেম পার্ক এন্ড পার্কসাইড কেসে বলতেছে সেন্টেন্সটা কোন ফরম্যাট এটা দেখার বিষয় না, আমরা দেখবো কভেনেন্টটা পজিটিভ না নেগেটিভ ইন সাবস্টেন্স। বুঝে গেছে জিনিসটা? তাহলে এক্সামিনার তোমাকে এমন একটা সেন্টেন্স দিবে যে সেন্টেন্স পজিটিভ কিন্তু কভেনেন্ট নেগেটিভ, আবার সেন্টেন্স নেগেটিভ কিন্তু কভেনেন্ট পজিটিভ। তাহলে টু কিপ নো শিপ অর ক্যাটেল, সেন্টেন্সও নেগেটিভ, কভেনেন্টও নেগেটিভ, তাকে কিছু করা লাগবে না। নট টু ইউজ দ্য প্রিমিসেস অ্যাজ রেজিস্টার্ড অফিস অফ এ কোম্পানি, সেন্টেন্সও নেগেটিভ, কভেনেন্টও নেগেটিভ। নট টু ইরেক্ট মোর দেন এ স্পেসিফাইড নাম্বার অফ ডুয়েলিং হাউসেস অন দ্য প্লট, নেগেটিভ, সেন্টেন্সও নেগেটিভ, সাবস্টেন্সও নেগেটিভ। Not to play musical instrument in the garden, negative. To obtain the approval of Z to any plans for the development of the site before any works are commenced, এটা পজিটিভ, কিছু করতে হবে, স্টেপস নিতে হবে। খেয়াল রাখবেন কিন্তু টাকা খরচ হচ্ছে না, কিন্তু তাও পজিটিভ, পারমিশন লাগবে। Not to build any building within 20 years of the boundary with red accord, negative, sentence or negative, covenant or negative. To ensure that any building on the green accord is below 60 feet in height, ensure করতে হবে। To maintain the fence between red accord and green accord, positive, কিছু করতে হবে এবং এখানে টাকাও খরচ হবে। Not to allow green accord to be infested with rabbits, এটা পজিটিভ, কারণ সেন্টেন্সটা নেগেটিভ কিন্তু ইঁদুর মারার জন্য তো তাকে ইঁদুর মারার ওষুধ ব্যবহার করতে হবে।
তাহলে সেন্টেন্স ইজ নেগেটিভ বাট কোভেনেন্টটা পজিটিভ। এই যে নট টু অ্যালাউ গ্রিন অ্যাকর্ড, মানে গ্রিন অ্যাকর্ড আমি কোনোভাবেই তোমার যেন রেবিট মানে খরগোশ না আসে সেটার আমি ব্যবস্থা নিব, কাজ করতে হবে। এই জন্য আমাকে খরগোশ মারার জন্য ব্যবস্থা নিতে হবে। টু কন্ট্রিবিউট টু দ্য কস্ট অফ ক্লিয়ারিং দ্য ডিচ বিটুইন রেড অ্যাকর্ড এন্ড গ্রিন অ্যাকর্ড, এটা হচ্ছে পজিটিভ। তাহলে কোর্ট যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ সাবস্টেন্সটা দেখবে, ঠিক আছে। এখানে এক্সপেন্সেসের ইস্যু থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি কিছু করা লাগে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার এটা। তাহলে ঠিক আছে, এটা আমরা দেখে ফেললাম। তাহলে দ্য কোভেনেন্ট ওয়াজ টু মেনটেইন দ্য রুফ ইন গুড কন্ডিশন, ঠিক আছে। তাহলে এটা তো পজিটিভ কোভেনেন্ট, কারণ তাকে তো কি করতে হবে, তোমার ছাদ রিপেয়ার করতে হবে। আচ্ছা, এখন কোভেনেন্ট ব্রিচ করলে আমি কোন আইনের আন্ডারে মামলা করব? যদি কোভেনেন্ট ব্রিচ করে, কোভেনেন্ট ব্রিচ করে এর সাথে, তার মানে বলছিল পিগ ফার্ম করবে না, সে যদি পিগ ফার্ম করে ফেলে, বলছিল যে শেয়ার ড্রাইভের জন্য সে খরচ দিবে, সে যদি খরচ না দেয়, তাহলে আমি তাকে চাইলে কমন লয়ের আন্ডারেও সু করতে পারি, আবার ইকুইটির আন্ডারেও সু করতে পারি। কমন লর আন্ডারেও সু করতে পারি, ইকুইটির আন্ডারেও সু করতে পারি। এখন কমন লর আন্ডারে যদি আমি সু করি, তাহলে আমি ক্ষতিপূরণ হিসেবে শুধু ড্যামেজেস পাবো, অন্য কোনো ক্ষতিপূরণ এখানে পাওয়া যাবে না। তাহলে যখন বলছিল যে শেয়ার ড্রাইভওয়েটার জন্য সে 50% খরচ দিবে, তার মানে যদি শেয়ার ড্রাইভওয়ে মেনটেন করার জন্য বছরে 7,000 পাউন্ড খরচ হয়, আর সে যদি 3,500 পাউন্ড না দেয়, হ্যাঁ, তাহলে আমি তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবো, হ্যাঁ, কমন লতে। আবার এটা আর কি কমন ল বলতেছে হচ্ছে যে যদি সে পিগ ফার্ম করে ফেলছে সে, এখন আমি পিগ ফার্মটা বন্ধ করাইতে পারবো না, পিগ ফার্মের কারণে আমার যে নুইসেন্স হচ্ছে সেটার জন্য আমি ড্যামেজেস পাবো। কমন ল ড্যামেজেস ছাড়া কোনো ক্ষতিপূরণ দিবে না। কিন্তু ইকুইটি এসে এটার হার্শনেসটা কমাইলো। ইকুইটি এসে বলতেছে যে আরো দুইটা রেমেডি পাওয়া যাবে, একটা রেমেডি হচ্ছে ইনজাংশন আর একটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স। স্পেসিফিক পারফরমেন্স হচ্ছে যে ওই কাজটা করানোর জন্য তাকে বাধ্য করা হবে, আর হচ্ছে ইনজাংশন হচ্ছে ওই কাজটা করার জন্য তাকে বিরত করা হবে, টাকা দিতে হবে। এটা ইকুইটিতে আমি যদি সু করতে যাই তাহলে আমার এটা একটা সুবিধা আছে। আরেকটা সুবিধা আছে ইকুইটির, সেটা হচ্ছে যে এই বার্ডেন ট্রান্সফারের ক্ষেত্রে যে যদি তার জমিটা কারো কাছে বিক্রি করে ফেলে, মানে তো হচ্ছে কি আমাদের অরিজিনাল মালিক, হ্যাঁ, অরিজিনাল কোভেনেন্টর, কারণ যদি কারো কাছে বিক্রি করে ফেলে, সাবসিকুয়েন্ট যে মালিক আসবে, সাবসিকুয়েন্ট যে কোভেনেন্টর আসবে, তো এখন এই কমন ল যেটা বলে যে আমরা সচরাচর এই নতুন লোকের কাছে বার্ডেন ট্রান্সফার করি না, কারণ এটা আমাদের ফার্স্ট ইয়ারে প্রিভিটি অফ কন্ট্রাক্টের একটা রুল আছে যে দুই পার্টির মধ্যে কন্ট্রাক্ট হলে থার্ড পার্টির উপরে বার্ডেন ট্রান্সফার করা যাবে না। এটা আমরা কন্ট্রাকচুয়াল লাইসেন্স পড়ার সময় আমরা দেখছিলাম যে কন্ট্রাকচুয়াল লাইসেন্স থার্ড পার্টির উপরে বাইন্ডিং না। লর্ড ডেনিং এরিংটন কেসে, বিনিয়ানসেন ইভান্স কেসে এটা করার চেষ্টা করছিল, কিন্তু অ্যাশবার্ন আর্নল্ড কেসে সেটাকে ওভারঅল করে দিচ্ছে যে কমন লয়ের সাথে কমন লতে বার্ডেন ট্রান্সফার হয় না। এই জন্য ইকুইটি এসে এখানে বার্ডেন ট্রান্সফারের অনেকগুলো ব্যবস্থা করে দিয়েছে। তাহলে অনেক ব্যালেন্স আমরা বুঝতে পারি যে কমন ল থেকে ইকুইটিতে মামলা করাটা অনেক বেশি ক্লেমেন্টের জন্য বেনিফিশিয়াল। কিন্তু আমরা দেখলাম দুইটা লয়ের আন্ডারেই মামলা করা যায়। এখন আমাদের লয়ার দেখবে যে কোনটাতে সে যাবে, লতে যাবে না ইকুইটিতে যাবে। অনেক সময় ল আর ইকুইটিতে আমি যদি দেখি সমান সমান পাবো, তাহলে আমি যে কোনো একটাতে গেলেই হয়েছে। আর আমি যদি দেখি না কমন লতে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, তখন আমি ইকুইটিতে যাব। এখন আমরা দেখি এনফোর্সমেন্ট অফ কোভেনেন্টস। এনফোর্সমেন্ট অফ কোভেনেন্টস মানে হচ্ছে যে কোভেনেন্টটা যদি ব্রিচ করে ফেলে তখন আমার ব্যবস্থাটা কি নিতে হবে। যেমন যখন তার জমিটা এর কাছে সেল করলো, তো প্রমিস করছিল যে সে কোনো ব্যবসা করবে না বা পিগ ফার্ম করবে না, তাহলে এর কাছে ছিল হচ্ছে বেনিফিট, এর কাছে ছিল হচ্ছে বার্ডেন। এখন কে আমরা বলবো অরিজিনাল কোভেনেন্টর, কে আমরা বলবো অরিজিনাল কোভেনেন্টি। এখন যদি মালিক থাকা অবস্থায় ব্রিচ করে, তাহলে এর বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা?
কিন্তু জমি এমন একটা জিনিস যে কখনোই তুমি সবসময় নিজের কাছে রাখতে পারবে না। সারা জীবন রাখলেও মারা যাওয়ার পরে তো যাবেই। আর জমি নিজের কাছে থাকলে জীবদ্দশাতেও তোমাকে মর্গেজ দেওয়া লাগতে পারে, কারোকে গিফট দেওয়া লাগতে পারে, তারপরে ভাগ বাটোয়ারার কারণে দেওয়া লাগতে পারে, তারপরে যদি মানে তোমার মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় তাহলে এটা বিক্রি করা লাগতে পারে। তাহলে জমি একটা জিনিস, এটা সবসময় কি হতে থাকে, হাত বদল হতে থাকে। সালাম মুর্শিদি জমি কিন্তু আগলায় ধরে রাখছিল, কিন্তু কোর্ট এখন বলতেছে কি জমিটা সরকারের কাছে দিয়ে দিতে হবে। জমি কিন্তু রাখা যাবে না যে পকেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরলাম। জমি সবসময় কি হবে, চেঞ্জ হতে থাকবে। তাহলে আরের জমিও তো কারো কাছে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোভেনেন্টটার কি হবে এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমরা 6টা সিচুয়েশন পরীক্ষার সময় আমরা খেয়াল রাখবো, বাট আমাদের পরীক্ষায় শুধু 3টা সিচুয়েশন আসে, পরীক্ষায় মাত্র 3টা আসে। আর এই 3টা মোকাবেলা করতে করতেই তোমার 1 ঘন্টা চলে যায়। পরীক্ষায় 3টা আসে, অনেক সময় 2টা সিচুয়েশন দেয়, তাও তোমার পারা যায় না। দেখা যায় কেন পারা যায় না, এটা তো একটা রহস্যের ব্যাপার। কারণ এটা তো একটা পুরো ম্যাথমেটিক্স এর মতো, বার্ডেন ট্রান্সফার করো, বেনিফিট ট্রান্সফার করো। ও এতক্ষণ মানে এটা মানে ফালতু নাকি না ডিফিকাল্ট? কিন্তু প্রপার্টি ল যদি আমরা বলি, ধরো যে এটা একটা ফালতু সাবজেক্ট একটা জিনিস, তার মানে সারা দুনিয়াটা চলতেছে প্রপার্টি ল এর উপরে। বাংলাদেশে সিভিল কোর্টে 90% মামলাই হচ্ছে জমি সংক্রান্ত। তাহলে এখন যদি তুমি বলো, তাহলে তো তোমার 90% প্র্যাকটিস তোমার সিভিল ছুটে যাবে। কিন্তু তাহলে কয়টা কোম্পানি লতে কোম্পানি লয়ার নিবে, কয়টা ট্রাস্ট তো নাই আমাদের দেশে। তার মানে তুমি সিভিল প্র্যাকটিস থেকে দূরেই থাকতে হবে। আর ক্রিমিনাল প্র্যাকটিস যদি না, ক্রিমিনাল প্র্যাকটিস তো খুবই মানে খারাপ প্র্যাকটিস। ক্রিমিনালের সাথে উঠতে হবে, বসতে হবে, হ্যাঁ, ইয়াবা নিয়ে চলে আসছে, তার জামিনের কাজ করতে হবে, হ্যাঁ, তারপরে না ছুটাইতে পারলে গালাগালি শুরু করবে। সে তো নিজেই ক্রিমিনাল, তুমি তো আর তাকে গালাগালি করে লাভ হবে না, কারণ সে তো ক্রাইম করেই আসছে। তাহলে ভালো ভালো প্র্যাকটিস হচ্ছে গিয়ে সিভিল প্র্যাকটিস। ভালো প্র্যাকটিস হচ্ছে সিভিল প্র্যাকটিস, ভদ্র প্র্যাকটিস। কোম্পানি, কমার্শিয়াল ল, এইগুলা, ক্যারেজ অফ গুডস বাই সি, যে এডমিরালটি ল। ক্রিমিনাল প্র্যাকটিস তো জঘন্য প্র্যাকটিস। মানে 98% লয়ারই ক্রিমিনাল প্র্যাকটিস করে, কারণ যারা পড়াশোনা করে তারা শুধু সিভিল প্র্যাকটিস করে। সিভিল প্র্যাকটিস তো পড়াশোনা ছাড়া সম্ভব হবে না, প্রচুর ল লাগবে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, কালকে মর্গেজের একটা এসে কোশ্চেন দেখলাম যে স্যার জাস্ট লিখছে অন ডোমেস্টিক, কি যেন একটা এটা লিখছে, বুঝাইছে ডোমেস্টিক পার্সপেক্টিভে। পুরো নাকি অ্যাঙ্গেলই চেঞ্জ হয়ে গেছে। এক্সামিনার্স রিপোর্টে লিখলো যে এখানে স্টুডেন্টরা ফোকাস করে নাই, ওরা ধরতে পারে নাই। তার কি আমি পরীক্ষা হলে বসে বসে দুই ওয়ার্ডে ধরে ধরে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি দেখি এখানে যে 6 সিচুয়েশন, এবং এই 6টা সিচুয়েশনে আমাদের আর এবং ই অপরিবর্তনীয় ব্যক্তি থাকবে। আর হচ্ছে কোভেনেন্টর, ই হচ্ছে কোভেনেন্টি। একজন গ্রিন অ্যাকরের মালিক, একজন রেড অ্যাকরের মালিক। তাহলে সিচুয়েশন 1, তাহলে সিচুয়েশন 1 হচ্ছে অরিজিনাল পার্টিস, মানে আর এবং ই। আর কোভেনেন্ট করেছে হচ্ছে গিয়ে তোমার 2টা কোভেনেন্ট, যে কমার্শিয়াল পারপাসে ইউজ করবে না বা পিক ফার্ম করবে না, এবং মেইনটেনেন্সের জন্য খরচ দিবে, রাস্তা মেইনটেনেন্সের জন্য। এখন যদি আর কোভেনেন্ট ব্রিচ করে, পজিটিভ হোক বা নেগেটিভ, যেটাই ব্রিচ করুক না কেন, ই আর এর বিরুদ্ধে মামলা করতে পারবে। ঠিক আছে? সে চাইলে এখন তোমার সে তার কাছ থেকে হ্যাঁ সু করতে পারবে। তাহলে ইফ আর ব্রেক্স দ্য কোভেনেন্ট, ই ক্যান অবটেইন ইনজাংশন এগেইনস্ট আর or obtain damages. Both remedies. দুটো একসাথে পাবো, কারণ আমি তো ইয়ে করছিলাম না, আমরা মিসরিপ্রেজেন্টেশন করার সময় আমি ড্যামেজেস পাচ্ছি, আবার রিসেশন পাচ্ছি। একটা কমন ল রেমেডি, একটা ইকুইটেবল রেমেডি। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা, তাহলে যদি আমি তার বিরুদ্ধে দুইটাই করতে পারবো। তার মানে হচ্ছে যে পিক ফার্মের জন্য আমি তার কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছি, আর পিক ফার্ম যতদিন সে চালায় রাখছে ততদিন ক্ষতিপূরণ পাবার, পরবর্তীতে যেন পিক ফার্ম কন্টিনিউ না করতে পারে আমি ইনজাংশন পাবো। আর সে সু করতে পারতেছে বিকজ তাদের মধ্যে তো প্রিভিটি অফ কন্ট্রাক্ট আছে, বিকজ তারা তো দুইজনই হচ্ছে ডিডের সিগনেটরি, কন্ট্রাক্টের পার্টি। এরকম সিচুয়েশনে সে চাইলে ল্যান্ড লতেও আসতে পারে, অথবা সে চাইলে কন্ট্রাক্ট লতেও যেতে পারে, কারণ যেহেতু কন্ট্রাক্ট আছে, কনসিডারেশন আছে। সিচুয়েশন 2, এটা হচ্ছে গিয়ে তোমার যে 2018 সালে
জমিটা কিনেছিল হচ্ছে আর ই এর কাছ থেকে এবং কোভেনেন্ট করেছিল, কিন্তু 2023 সালে সেটা বিক্রি করে দিছে এস এর কাছে। এখন এস পিক ফার্ম করতে চায়, এস এখানের মধ্যে ওই রাস্তাটার জন্য রিপেয়ারের জন্য টাকা দিচ্ছে না 50%। এখন প্রশ্ন হচ্ছে ই কি এস এর বিরুদ্ধে সাকসেসফুলি ক্লেম করতে পারবে কিনা। তাহলে এখানে আমরা দেখব হচ্ছে গিয়ে বার্ডেনের ইস্যু। এখানে হচ্ছে ট্রান্সফার অফ বার্ডেন, যে বার্ডেন যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে পারবে। বার্ডেন ট্রান্সফারের জন্য আমাদের লটা এখানে দেখতে হবে। তাহলে সিচুয়েশন 2 হচ্ছে ট্রান্সফার অফ বার্ডেন। সিচুয়েশন 3, 2018 সালে আর জমি কিনেছিল, 2023-এ এসে ই তার জমিটা এফ এর কাছে বিক্রি করছে। এখন এফ দেখতেছে যে আর পিক ফার্ম করছে এবং রাস্তার জন্য টাকা দিচ্ছে না। ইস্যুটা হচ্ছে এফ কি আর কে সু করতে পারবে। তাহলে এফ যদি আর কে সু করতে চায় তাহলে দেখাতে হবে ই এর কাছ থেকে যে বেনিফিট এটা তার কাছে ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখবো আর কি, যে ট্রান্সফার অফ বেনিফিট, যেটা আমাদের পরীক্ষার সময় আসে সিচুয়েশন 4, এটা হলো একটা সিচুয়েশন। এটা আমাদের পরীক্ষার সময় ভেরি লাইকলি যে এটাই তোমাকে দিবে। তাহলে যে তিনটা সিচুয়েশন দেয় এর মধ্যে একটা ট্রান্সফার অফ বার্ডেন এন্ড বেনিফিট। তার মানে তোমাকে দিবে যে আর 2018 সালে জমিটা কিনেছিল, সে এটা 2023-এ বিক্রি করছে এস এর কাছে, আর 2022-এ ই বিক্রি করেছে এফ এর কাছে। তাহলে এখন এফ এস এর বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে। এফ যদি এস এর বিরুদ্ধে মামলা করতে চায়, হ্যাঁ, এফ যদি এস এর বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে এখানে দুইটা জিনিস দেখাতে হবে, বার্ডেন ট্রান্সফার প্লাস হচ্ছে বেনিফিট ট্রান্সফার, দুইটাই আমাদেরকে ট্রান্সফার করতে হবে, নাহলে তো এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে দুইটাই আমাদেরকে ট্রান্সফার দেখাতে হবে। both burden and benefit must be transferred. তো স্লাইডটা দেখে নাও, এখানে প্রজেক্টের পিস দেখো। হ্যাঁ, তুমি চালাই দেবো। তাহলে ই দেখাইতে, মানে এফ যদি সু করতে চায় এস কে, তাহলে এফ কে দেখাইতে হবে ই এর কাছ থেকে তার কাছে কোনটা ট্রান্সফার হয়েছে, বেনিফিট, আর আর এর কাছ থেকে বার্ডেনটা ট্রান্সফার হয়েছে হচ্ছে টু এস। এটা যদি আমাদের দিয়ে দেয় এক্সামিনার, তাহলে তো আর তোমার সিচুয়েশন 2, 3 কভার হয়ে গেল। আর 1 তো পরীক্ষার সময় দিবে কেন, দুই পার্টি তো একজন আরেকজনকে সু করতে পারে, এটা তো সবাই লিখতে পারবে। তাহলে তোমাকে দিবে বার্ডেন বেনিফিট ট্রান্সফারের জন্য সিচুয়েশন 4, এটা দেয়। আচ্ছা, আরেকটা যেটা একদম খুঁজে বের করা যায় না পরীক্ষার হলে, ভিতর দিয়ে ঢুকায় থাকবে সিচুয়েশন 5। এটা তোমার মানে একটু টেকনিক্যালি বের করতে হবে যে এটার ইস্যুটা কি, কোন জায়গায় দিচ্ছে। এটার ইস্যুটা কি এরকম যে আর ই এর সাথে কোভেনেন্ট করছে, আর বলতেছে ই কে ডি এর মধ্যে যে আমি কিন্তু ভাই কোনো পিক ফান্ড করব না এবং আমি রাস্তাটার জন্য মেরামতের জন্য টাকা দিব। কিন্তু ডিডের মধ্যে এটাও লেখা ছিল যে এই যে ড্রাইভওয়েটা এটা বিও ব্যবহার করবে। আবার লেখা ছিল এখানের মধ্যে যে এই যে পিক ফার্মটা করা হবে না, পিক ফার্মটা না করলে ইও সুবিধাটা পাবে আবার বিও সুবিধাটা পাবে। কিন্তু ডিডের মধ্যে কিন্তু সাইন করছে আর এবং ই, তার মানে বি কে একটা বেনিফিট দেওয়া হচ্ছে, বি এর কথাটা বলা হইতেছে, বি এর জমিটা ই এর জমির পাশেই, কিন্তু সে আবার হচ্ছে গিয়ে সরাসরি কোভেনেন্ট কিনা, সে হচ্ছে থার্ড পার্টি। এখন এই বি কি সু করতে পারবে কিনা যদি আর এখানে পিক ফার্ম করে, যদি আর শেয়ার ড্রাইভের জন্য টাকা না দেয়। ডিড তো হয়নি, এটা তো দিয়ে দিতে পারে তোমাকে। তখন এখানে ডিসকাস করতে হবে যে এখানে সেকশন 56 ল অফ প্রপার্টি অ্যাক্টে কি বলে। ওখানে বলা আছে যে থার্ড পার্টি কখন সু করতে পারবে। আর এখানে আমাদের কন্ট্রাক্ট রাইট অফ দ্য থার্ড পার্টিজ অ্যাক্ট 1999, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম প্রিভিটির ক্ষেত্রে, এখানেও কিন্তু বলা আছে যে দুই পার্টির মধ্যে কন্ট্রাক্ট হলে তৃতীয় পার্টিকে বেনিফিট দিলে সে সু করতে পারবে। তখন তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? এটা তোমাকে পরীক্ষার সময় দিবে। এটা একদম ছোট, দুইটা মাত্র স্লাইড, একদম লাস্টের দিকে আমি দিয়ে দিয়েছি এটা।
আরেকটা আর যেটা দেয় সিচুয়েশন 6, এটা আইডেন্টিফাই করা একদমই সহজ। এটা হলো ডেভেলপার সিচুয়েশন, যে একটা ডেভেলপার থাকে, ডেভেলপারের অনেকগুলা প্লট থাকে, ধরো 2500 প্লট আছে তার, ঠিক আছে? বসুন্ধরাতে আরো পর্যন্ত হাজার হাজার নাকি 2500 প্লট কিন্তু মোটামুটি ছোটখাটো প্রকল্পে থাকতে পারে, ঠিক না? তো এখন এক একটা প্লট ডেভেলপার কি করে, প্রথমে সাজায় রাখে, তারপরে সে একটা একটা প্লট করে এক একজনের কাছে সে বিক্রি করে। আর প্রত্যেকের সাথে কিন্তু ডেভেলপারের ডিড হয়, প্রত্যেকেই ডেভেলপারের সাথে প্রমিস করে, প্রত্যেকে আলাদা আলাদা করে প্রমিস করে। তাহলে ধরো E1 যে প্লট 1 কিনছে সে একটা প্রমিস করবে, সে কভেনেন্ট অর ডেভেলপার কভেনেন্টই। E2 একটা প্লট কিনছে, E2 কভেনেন্ট অর ডেভেলপার কভেনেন্টই। সবাই কিন্তু সেম কভেনেন্ট করে জেনারেলি আর কি, কারণ ডিড তো একটা ফরম্যাট তৈরি করে, ওই ফরম্যাটে খালি সেলারের নামটা একই থাকে, সেলার তো সব ডেভেলপারই, শুধু কার নামটা পরিবর্তন হয়, বায়ারের নামটা পরিবর্তন হয়, ঠিক না? জিনিসটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলেও কিন্তু সেম, জমি কিনতে গেলেও কিন্তু সেম। কেউ যদি বসুন্ধরা বা যমুনা বসুন্ধরা জমি কিনে বা এরকম যে কোনো ডেভেলপারের কাছ থেকে, সেলার কিন্তু একই লোক হচ্ছে, আর সবার কাছ থেকে একই কভেনেন্ট আদায় করা হচ্ছে। কিন্তু এক সময় দেখা যায় যে পুরো প্রজেক্ট তো এক সময় না এক সময় তো শেষ হবে, 2500 প্লট তো এক সময় লাস্ট প্লটটা বিক্রি হয়ে যাবে। লাস্ট প্লট বিক্রি হয়ে গেলে ডেভেলপারের তো এখানে আর কোনো প্লট নাই, আর থাকলেও কি ডেভেলপার কি সব প্লট বিক্রি করার পর তোমাকে হেল্প করতে আসবে? এখন যদি এখানে E1 পিক ফার্ম করে, সমস্যা তো E2 এর হচ্ছে, ডেভেলপারের কাছ থেকে বলবো আমার তো প্লট বিক্রি শেষ, আমার কানাডায় টাকা পাচার করাও শেষ, আমি চলে যেতেছি, ডেভেলপারকে তুমি খুঁজেও পাবা না, এরকমই তো হবে সচরাচর। আবার E3 রোডের জন্য টাকা দিচ্ছে না, কারণ আমি কিভাবে ডেভেলপারকে তো খুঁজেও পাচ্ছি না। কারণ এখানে ইস্যুটা হচ্ছে যে এখানে কি একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা, ফর ব্রিচিং দ্য কভেনেন্ট। তাহলে তাদের কাছে কিভাবে এই বেনিফিটটা যাবে? বার্ডেনও তো যাওয়ার বিষয় আসছে, এখন তাদের কাছে কিভাবে বার্ডেন গেছে এটা এটা বলা যাবে, এটা কোর্ট স্বীকার করে নিবে, কারণ ওই যে ডিডের মধ্যে তো লেখা আছে বার্ডেন আছে আমার উপর, ওই যে সবাই তো এক ডিডে সাইন করছে, বার্ডেনের ব্যাপারে কোর্ট বলবে আপনার উপর তো বার্ডেন আসছেই, এইটা E1 কে বেনিফিটটা পাইছে দেখাইতে হবে। তাহলে বিল্ডিং স্কিমে হচ্ছে মেইন হচ্ছে বেনিফিট ইস্যু, কারণ বার্ডেন তো তার উপরে আসছেই, দলিলের মাধ্যমে তো সেটা, কারণ সে যেটা অবজেকশন দিবে সেটা হচ্ছে যে হ্যাঁ বার্ডেন আমার উপর আসছে, কিন্তু বেনিফিট তো ভি এর উপরে ছিল, ভি তো এখন কানাডাতে, ভি তো জমি বিক্রি করে পালাইছে, তাহলে তো এখন মানে এদের কাছে কোনটা আসছে কিনা, বেনিফিট আসছে কিনা, বেনিফিট আসার জন্য কি কি রিকোয়ারমেন্ট দেখাতে হবে, E1 E2 E3, হ্যাঁ প্রত্যেকের কাছে এই বেনিফিট আসবে, কারণ আসলে তো শুধু একজনের উপরে আসবে না, 2500 ফ্ল্যাটের মালিকের উপরই বেনিফিট থাকবে, এইটা তাদের উপরে আসবে, যে বেনিফিটটা এর উপরে ছিল এই বেনিফিটটা কিভাবে এদের উপরে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের ফোকাস করতে হবে 4, 5 এবং 6 নাম্বার সিচুয়েশন। হ্যাঁ, বার্ডেন বেনিফিট ট্রান্সফার, তারপরে হচ্ছে গিয়ে থার্ড পার্টি সু করতে পারবে কিনা, আর বিল্ডিং স্কিম, এই তিনটার জন্য যদি আমরা তিনটা ফরম্যাট অ্যান্সার রেডি করে রাখি, পরীক্ষার সময় ফরম্যাট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। হ্যাঁ, তিনটা সিচুয়েশন। তাহলে এখন বার্ডেন বেনিফিট কিভাবে ট্রান্সফার হবে? তাহলে পরীক্ষার সময় কি হচ্ছে বারবার, কালকে তো থার্ড ইয়ারের ক্লাসে রোজার সময় ঝামেলা হয়েছিল অনেকবার, যে ওভারহিট হয়ে গেছে কিনা কে জানে। আচ্ছা, তাহলে ইফ দ্য বেনিফিট এন্ড বার্ডেন, তোমার যদি পরীক্ষার সময় আমরা দেখি যে শুধু বার্ডেন ল্যান্ড বিক্রি হয়েছে, শুধু আর এর জমি বিক্রি হয়েছে, ই এর জমি বিক্রি হয়নি, তাহলে আমাদের কোন সিচুয়েশন? বার্ডেন পাসিং। আর শুধু বিক্রি হয়েছে হচ্ছে গিয়ে তোমার ই এর জমি, কিন্তু কারটা বিক্রি হয় নাই, হ্যাঁ তাহলে আমাদের শুধু বেনিফিটেড ল, তাহলে এটা হচ্ছে একটা। বাট যদি দুইটাই ট্রান্সফার হয় তাহলে তো আমাদেরকে বার্ডেন বেনিফিট দুইটাই লিখতে হবে, যেটা আমাদের সিচুয়েশন 4। এখন পরের পয়েন্টটা আসে স্টার মার্ক, যেটা অলসো, যেটা
পাইছো না, অলসো দিয়ে যেটা লেখা আছে অলসো, এখানে খেয়াল রাখতে হবে যে আমি যদি বার্ডেনটা ট্রান্সফার করাই, বার্ডেনটা যদি আমি ট্রান্সফার করাই হচ্ছে আন্ডার দ্য কমন ল আর এর কাছ থেকে এস এর উপরে, তাহলে বেনিফিটটাও ট্রান্সফার করতে হবে আন্ডার কমন। আর আমরা যদি আর এর কাছ থেকে ট্রান্সফার করাই এস এর কাছে বার্ডেন ইন ইকুইটি, তাহলে ই এর কাছ থেকে বেনিফিটটা এফ এর কাছেও ট্রান্সফার করতে হবে হচ্ছে ইন ইকুইটি। তাহলে বার্ডেন বেনিফিটের জন্য আমাদেরকে দুইটা ল ব্যবহার করা যাবে না, যে একটাতে আমি বার্ডেন ট্রান্সফার করলাম আরেকটাতে বেনিফিট ট্রান্সফার করলাম, এটা করা যাবে না। তার মানে সিচুয়েশন 4টাতে খেয়াল রাখবা যে তুমি যদি আর এর কাছ থেকে বার্ডেনটা তুমি ট্রান্সফার করো হচ্ছে টু ই, আর এর কাছ থেকে বার্ডেন ট্রান্সফার করো টু এস, তাহলে কিসে ট্রান্সফার করতে হবে? যদি কমন লতে করো তাহলে বেনিফিটও কমন লতে, আর যদি ইয়েতে করো ইকুইটিতে তাহলে দুইটাই হবে হচ্ছে ইন ইকুইটি। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, একটু সাম আপ, যদি আমরা সিচুয়েশন 4 এর সাম আপে যদি আমরা বলি এটা, সেটা হচ্ছে যে আমাদের মেইন ইস্যু হচ্ছে এনফোর্সমেন্ট অফ ফ্রি হোল্ড কোভেনেন্ট, যে কোভেনেন্টটাকে এনফোর্স করা যাবে কিনা। তাহলে আমাদেরকে দেখতে হবে হ্যাজ দ্য বেনিফিট অফ দ্য কোভেনেন্ট রান ইন ল অর ইকুইটি। যদি আমরা বেনিফিটটা ল অথবা ইকুইটিতে ট্রান্সফার করতে পারি, তাহলে তোমার বার্ডেনটাও কিসে ট্রান্সফার করতে হবে? ল এবং ইকুইটিতে ট্রান্সফার করতে হবে। বুঝতে পারছো না জিনিসটা সবাই? আচ্ছা, এখন আমরা একটা পয়েন্ট এই স্লাইডের উপরে একটু লিখে রাখি, সেটা হচ্ছে যে স্লাইডের উপরে এই যে যেটা 19 নাম্বার স্লাইড না, এটার উপরে আমরা লিখে রাখি, সেটা হচ্ছে যে এটা হলো আমাদের নিজেদের বোঝার জন্য আর কি, যে যদি আমরা পরীক্ষার সময় দেখি হচ্ছে পজিটিভ কোভেনেন্ট, যদি আমরা দেখি পরীক্ষার সময় পজিটিভ কোভেনেন্ট, তাহলে বার্ডেনের জন্য আমরা ইউজ করব হচ্ছে কমন ল, আবার বেনিফিটের জন্য আমরা ইউজ করব হচ্ছে কমন ল যদি পজিটিভ কোভেনেন্ট হয়। কারণ পজিটিভ কোভেনেন্টের বার্ডেন ইকুইটিতে ট্রান্সফার হবেই না, তাহলে এই ল এখন তুমি কেমনে অ্যাপ্লাই করবা? আর যদি নেগেটিভ কোভেনেন্ট হয়, নেগেটিভ কোভেনেন্ট হয়, তাহলে বার্ডেনও ট্রান্সফার করতে হবে হচ্ছে ইনইকুইটি, আবার বেনিফিটও ট্রান্সফার করতে হবে হচ্ছে ইনইকুইটি। ক্লিয়ার জিনিসটা? তাহলে যেই কোভেনেন্টে টাকা পয়সা খরচ হবে, যেই কোভেনেন্টে কোনো স্টেপস নেওয়া লাগবে, এই কোভেনেন্ট দেখা মাত্রই আমরা বার্ডেনের ক্ষেত্রে কমন ল অ্যাপ্লাই করব, বেনিফিটের ক্ষেত্রে কমন ল অ্যাপ্লাই করব। আর যেই কোভেনেন্ট আমরা দেখব কোনো কিছু করা লাগবে না, কোনো কিছু করা থেকে বিরত থাকবে, রিফ্রেইন থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে, বার্ডেনও হচ্ছে ইনইকুইটি, বেনিফিটও হচ্ছে ইনইকুইটি। সহজ পরীক্ষার সময়। আবার পরীক্ষা তোমাকে রোমান 1 2 3 বা এ বি সি দিয়ে দিয়ে দেয়, দুইটা থাকে পজিটিভ একটা নেগেটিভ, অথবা দুইটা নেগেটিভ একটা পজিটিভ। কোশ্চেন অ্যান্সারের ফরম্যাট মোটামুটি সেম, কিন্তু ভিতর দিয়ে সিচুয়েশন 5 দিলে খুঁজে বের করতে হবে। সিচুয়েশন 5 কিন্তু কমন ইস্যু না, কমন ইস্যু হচ্ছে সিচুয়েশন 4ই কমন। 90% কোশ্চেন সিচুয়েশন 4 এর উপরই আসবে, মাঝে মাঝে তোমাকে দিবে হচ্ছে সিচুয়েশন 6, আর ভেরি রেয়ারলি দিবে হচ্ছে সিচুয়েশন 5 থার্ড পার্ট। মনে থাকবে জিনিসটা? তাহলে এখন আমরা দেখি পাসিং অফ দ্য বার্ডেন ইন ল। ঠিক আছে, কমন লতে কিভাবে বার্ডেন পাস হবে, তারপর ইকুইটিতে কিভাবে বার্ডেন পাস হবে। তাহলে কোভেনেন্ট হয়েছে দুইজনের মধ্যে, আর এর সাথে কোভেনেন্ট হয়েছে ই এর, আর বলছে যে তোমার সে পিক ফার্ম করবে না, এবং হচ্ছে গিয়ে সে রাস্তার জন্য 50% টাকা সে দিবে। এখন আর জমিটা কিনেছিল হচ্ছে ধরো 2015-তে, 2020 এসে বিক্রি করে দিছে হচ্ছে টু এস। ঠিক আছে, আর সেও তোমার জমিটা বিক্রি করে দিছে 2022-এ টু এফ। এখন এফ কার বিরুদ্ধে মামলা করতে চায়? এস এর বিরুদ্ধে মামলা করতে চায়। তাহলে এই যে বলছে যে তোমার নো পিক ফার্ম, এটা কোন কোভেনেন্ট? এটা নেগেটিভ কোভেনেন্ট। আর কন্ট্রিবিউশন টু রোড মেইনটেনেন্স কস্ট, এটা কোন কোভেনেন্ট? এটা পজিটিভ কোভেনেন্ট। তাহলে কমন লয়ের কথা হচ্ছে আমরা সাধারণত বার্ডেন ট্রান্সফার করি না। কেসের নাম হচ্ছে অস্ট্রেবেরিয়ান ওল্ডহ্যাম কেস।
তো কমন লতে যখন আমাদের মামলা করতে যাবে হচ্ছে এস এর বিরুদ্ধে, কোর্ট এফ কে রিফিউজ করে দিবে, যে আমরা ধরে নিব যে আর এর কাছ থেকে বার্ডেনটা কার উপরে যায় নাই, এস এর উপরে যায়। থার্ড পার্টির উপরে বার্ডেন ট্রান্সফার হবে না। এটা তোমার বোঝা উচিত ছিল, বা এটা আর এর বোঝা উচিত ছিল যে বার্ডেন ট্রান্সফার হবে না। আর হয়তো টাকা পয়সা দিছে, আর যদি টাকা পয়সা না দিয়ে থাকে ই আর কে সু করতে পারবে, কারণ তাদের সাথে তো কন্ট্রাক্টই আছে। বাট এস তো হচ্ছে কি থার্ড পার্টি, এস কে কিছু করা যাবে না। তাহলে অনেক পুরানো একটা কেস 1885 সালে অস্ট্রেলিয়ান ওল্ডহ্যাম কেস এটা বলে দেওয়া আছে, যেটা রন এন্ড স্টিফেন কেসে 100 বছর পরে হইলেও জাজ এটাকে এপ্রুভও করছে, বলতেছে যে না কমন ল এই প্রিন্সিপালটা ঠিক আছে। ঠিক আছে না জিনিসটা? যদি এখানে বলতো যে থার্ড পার্টির কাছ থেকে রাস্তা রিপেয়ারের টাকা নিতে পারে, তাহলে সমস্যাটা কি হইতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্ড পার্টি কেন লাইভ? আমার আগের লোক কি প্রমিস করে আসছে। আর একটা বড় সমস্যা হবে যে কন্ট্রাক্ট লতে বলতেছে থার্ড পার্টির উপর বার্ডেন দেওয়া যাবে না, তারপরে হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল লিজের ক্ষেত্রে বলা হচ্ছে থার্ড পার্টির উপর দেওয়া যাবে না। ফ্রিহোল্ড কভেনেন্টের ক্ষেত্রে যদি বলে দেওয়া যাবে, তাহলে তো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে না? লয়ের মধ্যে তো একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে। এই জন্য বলতেছে যে এই লটাই প্রিভেল করবে না। কিন্তু এখন সমস্যায় পড়ে যাবে হচ্ছে আমাদের ওই এফ ব্যক্তিটা। পুরো রাস্তা কার রিপেয়ার করা লাগবে? পুরো রাস্তা এখন রিপেয়ার করা লাগবে। যদি এখন ধরো বৃষ্টির মধ্যে পানি জমে যায় এই রাস্তার মধ্যে, তোমার এই ই এর যে সাকসেসর আসছে এফ, বৃষ্টির ছাতা দিয়ে দিয়ে রাস্তাটা মেরামত করে দিতে হবে, ঠিক না? তোমার আর এর জায়গায় যে আসছে এস, তার মেয়ের বিয়ে হবে, গায়ে হলুদের তাকে দাওয়াতও দেয় নাই, কিন্তু এদিক দিয়ে যে লোকজন আসবে এই রাস্তাটা ক্লিন কার রাখতে হবে? ওই এফ এরই রাখতে হবে। তার মানে সব বার্ডেন কার উপরে? এফ এর উপরে। 7,000 পাউন্ডের 7,000 পাউন্ডই কার পকেট থেকে দিতে হবে? এফ এর পকেট থেকে। তার জন্য আবার ঝামেলা হয়ে যাচ্ছে না? কিন্তু এই অস্টারবেরি কেসের জন্য সে তো আটকাই গেল। সে এবং রন এন্ড স্টিফেন্স কেস এটা সে প্রুফ করে বলতেছে যে কিছু করার নাই, তোমার সাকসেসর কি মানে আলোচনা হয়েছিল, এটা আমরা এস এর উপরে বার্ডেনটা দিব না। এটা খুব ভালো কথা বলছে যে প্রিভিয়াস ওনারকে ধরা যাবে। এটা খুব ভালো কথা বলছে যে আপনি এমন একটা লোকের কাছে সেল করছেন, সে তো কোনোভাবেই রাস্তা মেরামতের টাকা আমাদেরকে, হ্যাঁ, যে এটা তো আপনি এমন একটা লোকের কাছে কেন বিক্রি করছেন, অথবা এসও তো বিক্রি করতে পারে আরেকজনের কাছে, কারণ জমি তো হাত বদল হবে, সেও তো খরচ দিতে না পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ গিয়ে অবশ্যই আর এর বিরুদ্ধে মামলা করতে পারবে যে রাস্তা মেরামতের টাকা দেয়। এখন যদি আমি আর কে কোর্টে নিয়ে আসি, আর এসে বলবে যে দেখেন আমি তো বিক্রি করছিলাম এস এর কাছে, এস বিক্রি করছে টি এর কাছে, এখন যদি টি যদি রাস্তা রিপেয়ারের টাকা না দেয়, আমি কি করবো? এখানে জমি তো এখন আমি নাই, আর কে যদি তুমি খুঁজে পাবো এটার গ্যারেন্টি কি? আর তো মারাও যেয়ে থাকতে পারে। তাহলে আমি অরিজিনাল পার্টিকে স্টিল সু করতে পারবো, কিন্তু সু করে তার কাছ থেকে কিন্তু আমি এই পুরা অর্ধেক খরচ নিতে পারবো না, কোর্ট অর্ধেক খরচ দিবেও না, কারণ সে তো জমিতে থাকেই না। তাহলে সে সামান্য কিছু ড্যামেজেস সে পেতে পারে। তাহলে এটা একটা উপায় আছে কিন্তু, যে আমি কাকে গিয়ে ধরবো? অরিজিনাল পার্সনটাকে গিয়ে ধরবো। আচ্ছা, আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে যে এই সিচুয়েশনটা যদি বুঝতে পারে যে তার সাকসেসররা এই বেনিফিট থেকে বঞ্চিত হবে, মানে বার্ডেনটা থেকে বঞ্চিত হবে, মানে তোমার এই যে রাস্তা রিপেয়ারের টাকাটা থেকে, হ্যাঁ বেনিফিটটা থেকে বঞ্চিত হবে, তাহলে সে আর কে বলতে পারে যে দেখেন আপনি একটা কাজ করবেন, আপনি যখন এস এর কাছে বিক্রি করবেন, আপনি এস কে বলে দিবেন যে সে যেন রিপেয়ার করে। সে রিপেয়ার না করলে আপনি টাকা দিবেন, কিন্তু এস এর কাছ থেকে আপনি আবার টাকা নিয়ে নেবেন। আবার এস কে বলবে যে আপনি যখন টি এর কাছে বিক্রি করবেন, টি কে বলবেন যে সে যেন রাস্তা রিপেয়ারের জন্য হাফ টাকা দেয়, না দিলে আপনি টাকা দিতে হবে, আপনি টাকাটা টি এর কাছ থেকে আদায় করে নেবেন। এটাকে বলা হয় হচ্ছে ইনডেমনিটি কভেনেন্ট, ইনডেমনিটি ক্লজেস। ইনডেমনিটি মানে হচ্ছে তোমার ইয়ে করা, পোষায় দেওয়া, ক্ষতি পূরণ করে দেওয়া, এটা হলো ইনডেমনিটি। ঠিক আছে? যে অনেক সময় দেখবা যে তুমি যদি একটা
তোমার প্লেনের টিকিট কাটো, আর ওরা যদি বলে যে আপনি যদি প্লেনের ডিলে হয় তাহলে যদি মাঝখান দিয়ে সেরির সময় হয়ে যায়, তারা সেরির টাকা মানে তোমার টাকাটা দিয়ে দিবে। তার মানে তারা তোমার কি করতেছে, ইনডেমনিফাই করতেছে তোমার খরচের জন্য। ট্রানজিট ফ্লাইটে 5 ঘন্টা থাকার কথা, যদি এখানে 10 ঘন্টা থাকতে হয় হোটেল দেওয়া হবে, তার মানে হোটেলের খরচটা তোমাকে ওরা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা তাহলে এখন তোমার না, ইনডেমনিটি মানে হচ্ছে যে খরচটা হবে সেই খরচটার জন্য দিয়ে দাও। এটা তো মানে মানে তোমার সরকারি বা বেসরকারি চাকরিতে অনেক সময় অফিসারদেরকে বলে যে আপনি অফিসিয়াল ট্যুরে দিনাজপুর যাবেন, দিনাজপুরে যাওয়ার জন্য তার যে খরচ, হোটেলের খরচ সে কোনটা দিবে, বিলটা দিবে। বিলটা দিলে এই বিলটা কি সরকার থেকে আবার তাকে দিয়ে দেওয়া হবে, ইনডেমনিফাই করা হবে। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? এটা একটা উপায় আছে, কিন্তু এটাও একটা ঝামেলার বিষয়। কে তোমার জন্য, সবাই কিন্তু কার জন্য কাজ করতেছে, এফ এর জন্য। কার ঠেকা পড়ছে হচ্ছে এফ এর জন্য সবাই এরকম একটা ইনডেমনিটি ক্লজ রাখবে। তাহলে একে তো মানে অরিজিনাল কোভেনেন্টের সুখ করলে আমি মাইনর ক্ষতিপূরণ পাবো, আরেক হচ্ছে গিয়ে যদি আমি এরকম ইনডেমনিটি ক্লজ রাখাটাও একটু ঝামেলা। আর আরেকটা মেথড যেটা বের করছে বর্তমানে সরকার, সেটা হচ্ছে কমন হোল অ্যারেঞ্জমেন্ট। কমন হোল অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে যে একটা এলাকার জন্য এটা অ্যাপ্লাই করবে, এলাকার যেগুলা কমন ফেসিলিটি সবাই এনজয় করবে, এগুলোর জন্য সবাইকেই টাকা দিতে হবে, তুমি রাজি থাকো বা না থাকো। এটা একটা নতুন নিয়ম চালু করছে, বাট এটা এত পপুলার হয় নাই এখন। এটা কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন অ্যাপার্টমেন্টে এটা কিন্তু আছে। তুমি লিফট একদিনও ব্যবহার না করলে হ্যাঁ সার্ভিস চার্জ তোমার দিতে হবে, থাকো না থাকো যেটাই হোক না কেন। এটাকে কমন হোল্ড বলে আর কি। এটা আমাদের দেশে চালু হয়ে গেছে। আমাদের দেশে মনে হয় যে রাস্তা যে পরিষ্কার করার জন্য যে টাকা পয়সাগুলো নেয়, হ্যাঁ তুমি থাকো বা না থাকো তোমাকে কিন্তু টাকাটা দিতে হবে, এটাকে বলা হয় কমন হোল্ড। কিন্তু ইংল্যান্ডে কমন হোল্ডটা একটু বেশি চাপ হয়ে যায় মানুষের উপরে, কারণ সে যেহেতু থাকে না কিন্তু রাস্তা রিপেয়ারের টাকা তাকে ঠিকই দিতে হবে, অনেকে রাজি হয় নাই। আইন করছে সরকার 2004 সালে কার্যকর করছে, বাট এটা তো পপুলার হয় নাই আর কি। ঠিক না জিনিসটা? এটা আর চেইন অফ ইনডেমনিটি ক্লজ, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় পরীক্ষার সময় তুমি বলবা, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ মিউচুয়াল বেনিফিট এন্ড বার্ডেন, হালসেল এন্ড ব্রিজেল প্রিন্সিপাল। তাহলে তুমি বার্ডেন ট্রান্সফার করার জন্য তুমি বলবা যে কিছু কিছু মেথড আছে, এটা তোমার দেওয়ার দরকার নেই, এই 1 নাম্বারটা দেওয়ার দরকার নাই। তুমি দিলা হচ্ছে চেইন অফ ইনডেমনিটি ক্লজেস, তারপরে নতুন যেটা কমন হোল্ড, এটা আমরা এসে কোশ্চেনে মেনশন করব, আর এটা আমরা বেশি দিব, হালসেল এন্ড ব্রিজেল কেস। তাহলে পাসিং অফ বার্ডেন ইন ল, তাহলে আমরা দেখলাম প্রথম পয়েন্ট যে লতে বার্ডেন ট্রান্সফার হয় না। ঠিক না জিনিসটা? লতে বার্ডেন ট্রান্সফার হবে না, এবং এটা সমর্থিত হয়েছে গিয়ে রন এন্ড স্টিফেন্স। কিন্তু আমাদের বার্ডেন ট্রান্সফার করার জন্য মানে 5টা মেকানিজম আছে, আমাদের হ্যান্ডআউটে লেখা আছে, কিন্তু পরীক্ষার সময় আমরা বলবো যে সে 3টা মেকানিজমের যে কোনো একটা হলে করতে পারে। একটা হচ্ছে কমন হোল অ্যারেঞ্জমেন্ট, সরকার ইন্ট্রোডিউস করছে থ্রু অ্যান অ্যাক্ট, বাট ইট ইজ আনপপুলার। 1 লাইনের বেশি লিখবো না, এক্সামিনারকে আমরা বলবো যে আমরা জানি এটা সম্পর্কে। সেকেন্ড আমরা বলবো চেইন অফ ইনডেমনিটি ক্লজেস, বাট এটা প্রুফ করা খুব ডিফিকাল্ট, বিকজ জমিতে 100 জনের কাছে হাত বদল হবে, তাহলে প্রত্যেককেই কেয়ারফুল ভাবে কি করতে হবে, আরেকজনের কাছ থেকে ইনডেমনিটি গ্যারেন্টিটা নিয়ে নিতে হবে, যে আমার বিরুদ্ধে মামলা হলে আমি টাকা দিয়ে দিব, কিন্তু আমি আবার তোমার কাছ থেকে নিব। কিন্তু এতে অসুবিধাটা কি, কেউ মারা যেতে পারে, কেউ দেশের বাইরে চলে যেতে পারে, খোঁজাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সবচেয়ে সুবিধা হচ্ছে মিউচুয়াল বেনিফিট এন্ড বার্ডেন প্রিন্সিপাল। আর মিউচুয়াল বেনিফিট এন্ড বার্ডেন প্রিন্সিপাল যেটা বলতেছে সেটা হচ্ছে যেটা আসছে ফ্রম দ্য কেস অফ হালসেল এন্ড ব্রিজেল। এখানে যেটা বলতেছে যে আমার তো ছিল জমি রেড একর, তোমার জমি ছিল গ্রিন একর, এখন তুমি বাড়ি করছো আমিও বাড়ি করছি, হ্যাঁ এটা ছিল আমাদের কমন ড্রাইভওয়ে, এটা একদম একসময় খুবই সুন্দর ছিল রাস্তা, এখন এটা তো মানে তোমার মোটামুটি ভাবে ইয়ে হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, ওল্ড এবং নিউ যদি আমরা দেখি, যেখানে রাস্তা কিন্তু একটু খারাপ অবস্থা হয়ে গেছে, মনে হয় কাদা রাদা হয়ে যাবে হাঁটতে গেলে। এখন এখানের মধ্যে আর তো বলছিল যে রিপেয়ারের জন্য টাকা দিবে, আর টাকা দিছিল দেখেই কিন্তু রাস্তা এরকম সুন্দর ছিল। কিন্তু আর যখন এস এর কাছে বিক্রি করছে, আর ই যখন এফ এর কাছে বিক্রি করছে, এস তো টাকা দিচ্ছে না,
এফ তো এস এর কাছে গেছে, বলেছে আমার কাছে তো বার্ডেন ট্রান্সফার হয় নাই, তুমি ফ্রি হোল্ড কোভেনেন্ট চ্যাপ্টার পড়ে আসো, মার্টিন ডিকসন চ্যাপ্টার নাম্বার 8 বা 9। সে গিয়ে পরে আসলেই দেখছে কি লেখা আছে, অস্ট্রেলিয়ান ওল্ডহ্যাম কেসে এই কথাটা লেখা আছে, এবং এটা আবার ডক্ট্রিন অফ বাইন্ডিং প্রেসিডেন্ট হিসেবে রন এন্ড স্টিভেনসন কেসে অ্যাপ্লাই হয়েছে। তখন সে একটু খোঁজ নিতে গেছে, আচ্ছা দেখি তো ওইখানে একটা মেথড আছে, চেইন অফ ইনডেমনিটি কোভেনেন্ট আছে কিনা। দেখে যে না, আর এর সাথে আছে এরকম চেইন নাই, এরকম আর বলে নাই যে এস যদি কোভেনেন্ট ব্রিচ করে তাহলে আর এটার ক্ষতিপূরণ দিয়ে দিবে। আর সে তার একটা ফ্রেন্ড লয়ারের সাথে কথা বলছে, তুমি আর এর বিরুদ্ধে মামলা করতে পারো, সে যেহেতু সে অরিজিনাল কোভেনেন্টর, কিন্তু তুমি কিন্তু সামান্য ক্ষতিপূরণ পাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে হালসেল এন্ড ব্রিজেল কেস তাকে সবচেয়ে ভালো বেনিফিটটা দিতে পারে। হ্যাঁ, এটার মাধ্যমে সে একদম ডাইরেক্ট এস এর বিরুদ্ধেই মামলা করতে পারবে। কিভাবে করতে পারবে? তাকে 3টা শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1 শর্ত যেটা, যে এখানে যে কোভেনেন্টটা ছিল সেটা একটা পজিটিভ কোভেনেন্ট, অবশ্যই এটা পজিটিভ কোভেনেন্ট। এটা ওই 3টা শর্ত দেওয়া আছে এই পরের স্লাইডে 23 নাম্বার। এবং এই যে কোভেনেন্টটা যেটা পজিটিভ কোভেনেন্ট, সেটা একই ডিডে বলা হয়েছিল, আর এর সাথে যখন ইয়ের হয়েছিল ওই ডিডের মধ্যেই কোভেনেন্টটা ছিল। এবং এই কোভেনেন্টের মাধ্যমে যে সুবিধাটা পাবে, এটা এসও মানে আরও পাইতো, ইও পাইতো। আর এখন এটা এসও পাচ্ছে, আবার এফও পাচ্ছে। আমি যখন রিপেয়ার করবো, আমি তেমন ভাবে রিপেয়ার করতে পারবো না যে আমি শুধু গাড়ি চালাই যাবো, তুমি যেতে পারবে না। রিপেয়ার করলে তো দুজনেই এটা ইউজ করতে পারবে। তার মানে এখানের মধ্যে একটা দেওয়া নেওয়া আছে, একটা রিসিপ্রোসিটি আছে, ঠিক না জিনিসটা? আর কোভেনেন্টটা সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে হতে হবে, মানে সেম একটা জিনিস নিয়ে কোভেনেন্ট হতে হবে। তাহলে এই 3টা শর্ত যদি পূরণ হয়, হালসেল এন্ড ব্রিজেল কেসে বলছে যে বার্ডেন ট্রান্সফার আর এর কাছ থেকে এস এর কাছে হতে পারে। যদি আর এর কাছ থেকে বার্ডেন ট্রান্সফার হয়, তাহলে তো এফ তো এস কে সু করতে পারবে যদি সে দেখায় যে তার কাছ থেকে বেনিফিটটা আসছে। এবং এইটা কিন্তু আবার রন এন্ড স্টিভেনসনকে সেটা অ্যাপ্লাই করছে, বলছে যে জেনারেলি বার্ডেন ট্রান্সফার হবে না, আমরা অস্ট্রেবেরি কেসটাই ফলো করব, বাট যদি মিউচুয়াল বার্ডেন বেনিফিট প্রিন্সিপাল থাকে তাহলে আমরা হালসেল এন্ড ব্রিজেল অ্যাবলিশ করলাম না। মানে 3টা শর্ত পূরণ হলে বার্ডেন ট্রান্সফার হবে। তাহলে রন এন্ড স্টিফেন ফলো করছে কিন্তু অস্ট্রেবেরিকে, কিন্তু হালসেল এন্ড ব্রিজেলকে কি করে নাই? ওভারঅল করে নাই। তাহলে এটা এখন অনেকগুলা কেসে এটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে 3টা রিকোয়ারমেন্ট কি কি আমরা দেখি। নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে the benefit and burden need to be conferred by the same transaction, usually conveyance or other deed. তাহলে এই বার্ডেন এবং বেনিফিটটা আর এবং এস এর সাথে যখন এগ্রিমেন্ট হয়েছিল তখন একই ডিডের মাধ্যমে আর এর উপরে বার্ডেন আসছে, ই এর উপরে বেনিফিট আসছে। The substance of the benefit and burden must be related and linked to the sense of the former being conditional or reciprocal or to the latter. যেখানে একটা দেওয়া নেওয়ার বিষয় আছে, যে তুমি রাস্তাটা ব্যবহার করতে পারবা যদি তুমি এটার জন্য তোমার টাকা পয়সা দাও, রিপেয়ারের জন্য টাকা দাও। The person who is subject to the burden must have the right to reject or disclaim it. যে আমি এই রাস্তাটা ব্যবহার করব না, আমি পিছনের দিকে একটা রাস্তা আছে ওইটা দিয়ে যাব, ঠিক আছে? তাহলে তুমি ব্যবহার করলে টাকা দিতে হবে, বাট আমি যদি ব্যবহার না করি রাস্তাটা, তাহলে আমি টাকা কেন দিব? তাহলে তার এই অধিকারটাকে দিতে হবে। এখন কখন এই প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে না? রন এন্ড স্টিফেন কেসে কেন এটা অ্যাপ্লাই হলো না? রন এন্ড স্টিফেন কেস কিন্তু তোমার হালসেলকে ওভারঅল করে নেই। অনেক সময় আছে না যে একটা কেস আরেকটা কেসকে ফলো করছে, বাট ফ্যাক্ট সেম না দেখে ডিস্টিংগুইশ করলো, এরকম। তাহলে এখানে যেটা ছিল যে এখানে আমাদের আর বলছিল হচ্ছে ধরো ই কে, যে আমি এই রাস্তাটা রিপেয়ার করার জন্য খরচ দিব হচ্ছে 7,000, আর আপনি এই ঘাসগুলাকে পরিষ্কার করার জন্য খরচ করবেন হচ্ছে বছরে 8,000। এখন আর যখন জমিটা বিক্রি করে দিয়েছে হচ্ছে টু এস, এখন রাস্তা রিপেয়ার করতেছে না, ই কিন্তু এখনো তোমার ওই গার্ডেন গুলার জন্য খরচ করে যাচ্ছে, এগুলো কিন্তু সে ঘাস টাস কেটে ঠিক রাখতেছে। তাহলে এখন তোমার এস কিন্তু এই কাজটা করতেছে না, রাস্তা রিপেয়ার করতেছে না, আর ই এর জায়গায় এফ কিন্তু এখন ওটা করে যাচ্ছে। তাহলে এখন কি এফ কি এস কে সু করতে পারবে কিনা? ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে আর
বলছিল হচ্ছে ই কে, আর ই কে কভারেন্ট করেছিল হচ্ছে এখানের ভিতরে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই জঙ্গলগুলা যেগুলো আছে এগুলো আপনি কেটে রাখবেন, এটার জন্য যে খরচ লাগবে সেটা আপনি দিবেন। ই বলছে হ্যাঁ আমি খরচ দিব হচ্ছে বছরে 8,000 পাউন্ড। আর ইন এক্সচেঞ্জ আর যেটা বলছিল সেটা হচ্ছে এই রাস্তাটার জন্য আমি 7,000 পাউন্ড দিব। ঠিক আছে, দুইজন দুইটা ম্যাটারে কভারেন্ট করছে, একজন রাস্তার ব্যাপারে আরেকজন হচ্ছে বন জঙ্গল গাছ কাটার ব্যাপারে। কারণ আর জমিটা বিক্রি করে দিছে এস এর কাছে, এস রাস্তার জন্য কোনো টাকা দিচ্ছে না, কিন্তু ই যে যার কাছে বিক্রি করছে এফ, সে কিন্তু জঙ্গল কাটার জন্য 8,000 পাউন্ড খরচ করতেছে প্রতি বছরে। এখন প্রশ্ন হচ্ছে যে এফ এখন এস এর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, বলতে যাচ্ছে যে তোমার উপর তো বার্ডেন ট্রান্সফার হবে, কারণ কভনেন্টটা তো পজিটিভ কভনেন্ট আর এখানে তো সবগুলো শর্ত পূরণ হচ্ছে। সে এটা বলতে চায় যে বেনিফিট এন্ড বার্ডেন নিড টু বি কনফার্ড বাই দ্য সেম ট্রানজাকশন। সেম ট্রানজাকশনে লেখা ছিল একজন করবে হচ্ছে কি রাস্তা রিপেয়ার আর একজন করবে হচ্ছে জঙ্গল কাটার কাজ। দ্য সাবস্টেন্স অফ দ্য বেনিফিট এন্ড বার্ডেন মাস্ট বি রিলেটেড, এটাই রিলেটেড না, সাবস্টেন্স তো আলাদা, একটা হচ্ছে রোড আর এটা হচ্ছে গিয়ে তোমার জঙ্গলের গাছ। তাহলে যেহেতু সাবজেক্ট ম্যাটার আলাদা, এখানে রিসিপ্রসিটি নাই, সুতরাং এখানে বার্ডেন ট্রান্সফার হবে না। মানে একই কম্পোনেন্টের দুইটা জিনিস থাকতে হবে, মানে এই যে দুইটা রাস্তা হতে হবে। পিক ফার্ম তো পুরাই নেগেটিভ কম্পোনেন্ট, আর এটা হচ্ছে রাস্তাটা হচ্ছে গিয়ে তোমার পজিটিভ কম্পোনেন্ট। তাহলে রাস্তা রিপেয়ারের জন্য দুইজন হাফ হাফ টাকা দিবে, জঙ্গলের জন্য দুইজন হাফ হাফ টাকা দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার মানে ইঁদুর মারার জন্য দুইজন সমান টাকা দিবে, এরকম যদি কভনেন্ট হয়। বাট যদি এরকম হয় যে ইঁদুর মারার জন্য আমি টাকা দিব আর বাউন্ডারি ওয়ালের জন্য আপনি টাকা দিবেন, তখন আর বার্ডেন ট্রান্সফার হবে না। সাবজেক্ট ম্যাটার যদি এক হয় বা কাউ যদি ডিফারেন্ট হয়, মানে একজন বলল যে সে ডাল পারলে ডাল কেটে দিবে জঙ্গলে, একজন পাতা পরিষ্কার করবে, অসুবিধা নেই, সাবজেক্ট ম্যাটার সেম, কারণ একই জিনিসেরই তো দুইটা তুমি ইয়ে করতেছো। একজন বাউন্ডারি ওয়ালের প্রতি বছর প্লাস্টার করবে, আরেকজন রং করবে, সমস্যা নেই, সাবজেক্ট ম্যাটার সেম। সাবজেক্ট ম্যাটার সেম হইতে হবে, রিসিপ্রসিটি থাকতে হবে, তাইলে গিয়ে কোর্ট বলবে যে বার্ডেন ট্রান্সফার হবে। তাহলে এইটাই সবচেয়ে ইজি ওয়ে যে কোনটা ট্রান্সফার করানো, বার্ডেন ট্রান্সফার করানো। কারণ কমন ল তো বলবে যে বার্ডেন ট্রান্সফার হবেই না। আর এইগুলো যে 5টা উপায়, এগুলো তো বিকল্প উপায় আমরা বের করব, বিকল্প উপায় একাডেমিশিয়ানরা জাজেসরা বের করছে, কিন্তু এই বিকল্প উপায়গুলোর মধ্যে 3টা বিকল্প উপায় কার্যকর, আর বাকিগুলো তো অত বেশি কার্যকর না। কারণ মানে অনেক সময় যেটা করে একটা লোক মনে করে যে আমি যদি একবারে জমি বিক্রি করে দেই, আর সেই ক্ষেত্রে যদি সেরকম হয়, অনেক চালাক যারা হচ্ছে জমি বিক্রি করার সময় চিন্তা করে যে আর তো না হয় রাস্তা করার জন্য টাকা দিবে, আরের জায়গায় এস আসলে দিবে না, এস এর জায়গায় টি আসলে দিবে না, তাহলে একটা কাজ করি, জমি বিক্রি করবো না, লিজ দিই। লিজ দিলে লিজটা বলবো 2,000 বছরের লিজ। তাহলে লিজ যদি হয় আর সে যদি টাকা না দেয়, আমি কিন্তু ল্যান্ডলর্ড হিসেবে টেনেন্টের কাছ থেকে টাকা আদায় করতে পারবো। এটা অনেকে করে আর কি, যে এরকম আর কি লিজ দিয়ে দেয়, অথবা বলে দেয় হচ্ছে গিয়ে যে আমি তোমাকে বিক্রি করতেছি, একটা কন্ডিশন রেখে দিলাম যে তুমি যদি এটা ফুলফিল না করো আমি কিন্তু এটার দখল আমি নিয়ে নিব, রাস্তার পুরো দখল আমি নিয়ে নিব। এগুলো তো আসলে সচরাচর কিনবেই না এটা শুনলে, আর আমি কিনতে আসছি ফ্রি হোল্ড, আপনি আমার দিতে যাচ্ছেন লিজ হোল্ড। এই জন্য আমি কোনটা আমরা মেনশন করলাম না, আমরা 1 আর 3 মেনশন করলাম না, আমরা মেনশন করলাম হচ্ছে 2, যেটা কমন ফ্রি হোল্ড অ্যারেঞ্জমেন্ট। এটা করলে তো মানে ভালো হবে, একটা এলাকায় যারা যারা থাকবে সবাইকে এটার জন্য টাকা দিতে হবে, তুমি থাকো বা না থাকো, ইউজ করো বা না করো। আর চেইন অফ ইন্ডেমনিটি তো এটা আমরা দেখলাম, আর মিউচুয়াল বার্ডেন এন্ড বেনিফিট। আচ্ছা, তাহলে while the principle cannot apply where the burdened owner enjoys no benefit, it does not mean that a vendor, by reserving control of some essential facility, will be able to enforce positive covenants connected with the facility against the purchaser successors in title. ঠিক আছে, তাহলে while the principle cannot apply where the burdened owner, যেটা আর, enjoys no benefit, হ্যাঁ, তার মানে হচ্ছে যে যদি আর কোনো বেনিফিট না পায়, হ্যাঁ, তাহলে তো এসও কোনো বেনিফিট পাবে না, মানে রিসিপ্রোসিটি যদি না থাকে, তাহলে রিজার্ভিং দ্য কন্ট্রোল অফ এসেনশিয়াল ফ্যাসিলিটি অ্যান্ড উইল বি এবল টু এনফোর্স পজিটিভ ওয়ান কানেক্টেড উইথ ফ্যাসিলিটি এগেইনস্ট দ্য পারচেজার সাকসেসরস ইন টাইটেল।
তার মানে তারা যদি বেনিফিটটা ব্যবহার করে তখনই গিয়ে তোমার আমাদের ই তার বিরুদ্ধে মামলা করতে পারবে অথবা পরবর্তীতে এফ তার বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা তো আমরা আগেই দেখে আসছি যে তারা যদি এটা ব্যবহার না করে তাহলে তো আমি তাদের ফোর্স করতে পারবো না। এখানে তারা যদি এখন অল্টারনেটিভ রুট বের করে ফেলে, বাসা থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা বের করে ফেলে, তাহলে তো আর তার উপরে বার্ডেন দেওয়া যাবে না। তার তো অধিকারটা দিতে হবে, এখানে লেখাই আছে যে হি মাস্ট হ্যাভ দ্য রাইট টু রিজেক্ট অর ডিসক্লেম ইট। রিফর্ম, ঠিক আছে, এটা 2002 সালের আইনে আসছে, 2004 সালে আইনটা কার্যকর হয়েছে। এটা তো আমাদের ডিটেলসে পড়ার প্রয়োজন নাই, কারণ এটা আমাদের পিকিউতে লেখা লাগবে না, আমরা এসএতে এটা ইনক্লুড করব। যে কমন হোল্ডের কথা হচ্ছে যে একটা নেইবারহুডের মধ্যে যদি 20-30টা বাসা থাকে, আর 20-30টা বাসায় যাওয়ার জন্য তো অনেকগুলো গলি থাকবে, মেইন একটা রাস্তা থাকবে, সবাইকে এটার জন্য কন্ট্রিবিউশন করতে হবে। তার মানে এটার কার মধ্যে সীমাবদ্ধ রাখলো না সরকার, দুই পার্টির মধ্যে সীমাবদ্ধ রাখলো না, পাশাপাশি জমির মালিকের মধ্যে সীমাবদ্ধ রাখলো না, পুরো এরিয়ার জন্য তোমাকে খরচ দিতে হবে। এটা আনপপুলার হয়েছে, কারণ এটা তো অনেকে দেখা যায় সে ফ্রান্সে চাকরি করে, ফ্রি মুভমেন্ট অফ ওয়ার্কারের জন্য চলে গেছে, সার্ভিস প্রোভাইডার, সে চলে গেছে, কিন্তু তাকে কোথায় টাকা দিয়ে যেতে হবে? ইংল্যান্ডে টাকা দিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা এসেতে একটু ইয়ে করতে হবে। আর যেটা সাদাব একদম প্রথমে বলছিল যে অরিজিনাল কভেনেন্টর কিন্তু অলওয়েজ কি থাকে, লায়াবল থেকেই যায়, ওই লোকে লায়াবিলিটি তো আর শেষ হবে না। আর অরিজিনাল কভেনেন্টরকে সবসময় সু করা যাবে, কিন্তু তার ডিফেন্সটা কি হবে? আমি জমিতে যেহেতু থাকি না, আমি সর্বোচ্চ দিতে পারি হচ্ছে মাইনর কম্পেনসেশন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার ইস্যু। রোজার সময় তো চাও খাওয়ানো যাবে না, খেজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের শেষ হয়ে গেল এখানে। তাহলে এখন আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি, এই কোয়েশ্চেনটা আমাদের সাবজেক্ট গাইডে আছে, যে ছোট একটা কোয়েশ্চেন আর কি। ইফ এ পারচেজার covenants to bear the half cost of maintaining the boundary wall, আর এবং ই এর জমির পাশে যে বাউন্ডারি ওয়ালটা আছে এটা রিপেয়ারের জন্য সে টাকা দিবে, সিচুয়েটেড বিটুইন হিজ এন্ড দ্য ভেন্ডার মানে সেলার আর কি, রিটেইন ল্যান্ড, the vendor covenants to bear the other half, যে তুমি অর্ধেক টাকা দিলে আমি অর্ধেক টাকা দিব। Can the vendor enforce the covenant against the purchaser's successors in title? Excellent. তো তাহলে শুরু করবা এইভাবে যে তোমার শুরু করবা এইভাবে যে আর এর বার্ডেন এস এর উপরে যাবে না, অস্টারবেরি এন্ড ওল্ডহ্যাম, রন এন্ড স্টিফেন, কিন্তু আর এর বার্ডেনটা এস এর কাছে না গেলেও ই এস কে সু করতে পারে 5 ভাবে, আর সময় না থাকলে 3 ভাবে লিখবা। কমন হোল্ড যদি থাকে, সেকেন্ড হচ্ছে গিয়ে যে তোমার মানে হ্যাঁ ইনডেমনিটি ক্লজ, আর 3 নাম্বার হচ্ছে মিউচুয়াল বার্ডেন বেনিফিট প্রিন্সিপাল। তখন তুমি 3টা লিখবা এবং 3টার মধ্যে বলবা কমন হোল্ড এটা অত বেশি তোমার এপ্রিশিয়েট করে না ইউকে তোমার সিটিজেন্সরা, আর তোমার একদম চেইন অফ ইনডেমনিটি ক্লজ এটা থাকাটাও ডিফিকাল্ট, বাট আমরা যদি দেখাতে পারি হচ্ছে মিউচুয়াল বার্ডেন বেনিফিট হালসন এন্ড বিজেলের 3টা শর্ত, তাহলে বার্ডেনটা এস এর উপরে ট্রান্সফার হতে পারে। তাহলে এখানে মনে হয় তিনটাই স্যাটিসফাইড। প্রথম কন্ডিশনটা কি ছিল? একই ডিডের মধ্যে বার্ডেন এবং বেনিফিটের কথা থাকতে হবে, ছিল সাবজেক্ট ম্যাটার সেম, এবং এখানে গিভ এন্ড টেক বা রিসিপ্রোসিটি আছে, দেওয়া নেওয়ার ব্যাপার আছে। আর 3 নাম্বার এস এর একটা রিজেক্ট করার অথবা ডিসক্লেম করার অধিকার থাকতে হবে, এবং বেনিফিট যদি না নিয়ে থাকে তাহলে তার উপর বার্ডেনও যাবে। হ্যাঁ, যদি নিয়ে থাকে, আর যদি সে এস ব্যবহার না করে দেওয়া লাগবে না। এই তো তুমি টিটো এন্ড ওয়াডেল কেসে বলছে আমি বেনিফিট না নিলে আমার কাছে বার্ডেনও আসবে না, আর আমি বেনিফিট নিলে আমার উপর বার্ডেনও আসবে। হালসন এন্ড বিজেল। ঠিক না? জিনিসটা পারা যাবে না, সহজ না, ইস্যু না। তাহলে আমাদের বার্ডেন ট্রান্সফার হলে আরেকটা কোনটা ট্রান্সফার করলেই হয়ে যাবে? বেনিফিট। জাস্ট 2টা লাইন আমরা দেখে ফেলি বেনিফিটের ক্ষেত্রে, জাস্ট 2টা লাইন। এখন ইকুইটি, তাহলে আমরা বার্ডেন ট্রান্সফার করলাম হচ্ছে আন্ডার কমন ল, তাহলে বার্ডেন ট্রান্সফার হবে আন্ডার ইকুইটি। তারপরে আবার আমরা কোনটা পড়বো? এই চ্যাপ্টার শেষ। এই হলো, এটাই একদম সহজ একটা ব্যাপার।
তাহলে না না আচ্ছা, তাহলে লাস্ট পয়েন্টটা হচ্ছে যে বেনিফিট পাসিং অফ বার্ডেন ইন ইকুইটি। এখন ইকুইটি যেটা দেখলো সেটা হচ্ছে যে বার্ডেন তো ট্রান্সফার হয় না। ইকুইটি যেটা দেখলো যে বার্ডেন তো আমরা ট্রান্সফার করাতে পারতেছি না, হচ্ছে কোনোভাবেই অস্ট্রেবেরি কেস এসে আমাদেরকে বাধা দিয়ে দিচ্ছে, এবং হচ্ছে আরেকটা কেস এসে বাধা দিয়ে দিচ্ছে রন অ্যান্ড স্টিফেন। আর মিউচুয়াল কোড করতে গেলে দেখাইতে হবে হচ্ছে সেম সাবজেক্ট ম্যাটার, হ্যাঁ, রিসিপ্রোসিটি, রিজেক্ট এবং ডিসক্লেমের অধিকার। আর হালসেন এন্ড ব্রিজেল কেসে বলছে যে পজিটিভ কোভেনেন্ট, নেগেটিভের তো কথা বলাই নাই। তাহলে নেগেটিভ কোভেনেন্টের বার্ডেন ট্রান্সফার না করতে পারলে তো ইনজাস্টিস হয়ে যাবে। কারণ ই আর এর কাছে জমিটা বিক্রি করতো না যদি সে জানতো সে পিক ফার্ম করবে। হতে পারে না যে সে এই পিক ফার্ম পছন্দই করে না রিলিজিয়াস বা আদার কারণে, তাহলে সে তো বিক্রিই করতো না এখানে। এখন যখন সে এসের কাছে বিক্রি করলো বা টি এর কাছে বিক্রি করলো, সে পিক ফার্ম করছে। একে তো নুইসেন্স হবেই, প্লাস তার এখন মানে আর আদার প্রবলেমও হচ্ছে। ক্লিয়ার জিনিসটা? এবং সে কিন্তু আর কে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছিল, 70,000 পাউন্ডের জমি হয়তো 65,000 পাউন্ডে বিক্রি করছিল শুধু বলার জন্য যে পিক ফার্ম করবে। তার তো সব দিক থেকে লস। এখন ইয়ের সাকসেসর এফজি সবাই তো লস সাফার করবে। তখন আসলো হচ্ছে টাক এন্ড মক্সে কেসটা। টাক এন্ড মক্সে কেসে যেটা ফ্যাক্টটা ছিল সেটা হচ্ছে যে ই একটা বিরাট বড় জমি বিক্রি করছে আর এর কাছে, এবং আর কে বলে দিয়েছে যে এটা কিন্তু একটা ওপেন স্পেস হিসেবে থাকবে, ছোট ছোট রাস্তার দুই পাশে শুধু শপিং মল হবে, হাই রাইজ কোনো বিল্ডিং হবে না, আর পার্ক হবে, ঠিক আছে, এরকম জায়গা। এরকম করার জন্য আর কে বলছিল, কিন্তু আর যেটা করছে এস এর কাছে যখন বিক্রি করছে, এস টি এর কাছে বিক্রি করছে, টি এখানে হাই রাইজ বিল্ডিং করতে চাচ্ছে। বুঝে গেছে জিনিসটা? তো এটা হচ্ছে ইংল্যান্ড লন্ডনের একটা জায়গা আছে লেস্টার স্কোয়ার, মানে এরকম অনেক ওপেন প্লেস আছে। আমাদের দেশে কিন্তু এরকম কম দেখা যায় যে রাস্তার পাশে বসে মানুষ খাওয়া দাওয়া করতেছে, পার্ক আছে, বাচ্চারা খেলা, এরকম কিন্তু আমাদের দেশে কম না জিনিসগুলা। মানে কিন্তু ওখানে কিন্তু এরকম প্রচুর জায়গা আছে, খোলা খোলা জায়গা। এগুলোর কারণে এই মানে এই ফ্রিওর কোভেনেন্টের কারণে কিন্তু এগুলো সম্ভব হয়েছে। কারণ ওই কোভেনেন্ট ব্রিচ করলে তার বিরুদ্ধে ইনজাংশন পেয়ে যাচ্ছে। তো সে যখন বলছে যে সে এখানে হাই রাইজ বিল্ডিং করবে, টি বলতেছে, তখন কোর্ট বলছে যে তাহলে তো বার্ডেন ট্রান্সফার না করলে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তখন টাক এন্ড মক্সে কেসে আমাদের জাজ বলে দিল যে লর্ড কটেনহ্যাম, যে যদি 4টা শর্ত পূরণ করা যায় তাহলে আর এর বার্ডেনটা তোমার টি এর পর্যন্ত যাবে। প্রথম শর্ত হচ্ছে কোভেনেন্টটা নেগেটিভ কোভেনেন্ট হইতে হবে, ফার্স্ট কন্ডিশন। পজিটিভ কোভেনেন্ট হলে হবে না। তাহলে ইকুইটি কোন কোভেনেন্টের বার্ডেন ট্রান্সফার করবে না? পজিটিভের। সেকেন্ড শর্ত হচ্ছে এই কোভেনেন্টটা ল্যান্ড সংক্রান্ত হতে হবে, টাচ এন্ড কনসার্ন। টাচ এন্ড কনসার্ন মানে ল্যান্ডকে টাচ করতে হবে, ল্যান্ড নিয়ে কনসার্ন হতে হবে। জমি নিয়ে কনসার্ন কোভেনেন্ট না হলে এই বার্ডেন ট্রান্সফার হবে না। থার্ড হচ্ছে কোভেনেন্টটি ল্যান্ড থাকতে হবে, তার মানে কোভেনেন্টটি যে তার জমি থাকতে হবে, মানে যে যার জমি থাকবে সেই মামলা করতে পারবে। এখন জমি যদি জি এর কাছে থাকে তাহলে এফ মামলা করতে পারবে না। দুই পার্টির মধ্যে ইন্টেনশন থাকতে হবে যে বার্ডেনটা আমার কাছ থেকে অন্যদের কাছে যাবে। ইন্টেনশনটা এক্সপ্রেসলি বললেও হবে, এক্সপ্রেসলি না বললেও সেকশন 79 বলতেছে আমরা ধরে নিব তোমার ইন্টেনশন ছিল। আর 5 নাম্বার হচ্ছে যখনই এই কোভেনেন্টটা আমাদের আর করছে, সাথে সাথে ওই কোভেনেন্টটি চলে গেছিল কিনা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে এই কোভেনেন্টটা রেজিস্টার করার জন্য। তাহলেই তো পরবর্তী লোক জানবে যে আর এখানে তো আমি জমি কিনলে কি করতে পারবো না, হাই রাইজ বিল্ডিং করতে পারবো। তাহলে এই 5টা শর্ত দিয়ে দিয়েছে টাক এন্ড মক্সে গেছে। সহজ না ব্যাপারটা? এটার জন্য কি নেক্সট ক্লাস দরকার হইতো? নেক্সট ক্লাসে তো ওয়েস্টেজ হবে। তাহলে আমরা যদি 5টা শর্ত, কোভেনেন্ট হতে হবে কি নেগেটিভ, টাচ এন্ড কনসার্ন হতে হবে, তারপরে হচ্ছে ইন্টেনশন থাকতে হবে যে বার্ডেনটা ট্রান্সফার হবে, আর কোভেনেন্টের জমি থাকতে হবে। আরেকটা হচ্ছে যে সময় কোভেনেন্ট করছে সাথে সাথে ল্যান্ড রেজিস্ট্রেশন জানাই দিতে হবে। কারণ আমরা তো দেখছি যে ওই যে লিজ, 7 বছরের লিজ দিলে আমি যদি চুপচাপ কাগজ নিয়ে বসে থাকি হবে না তো, এটা ইকুইটেবল লিজ হয়ে যাবে। তখন 7 বছরের লিজ হলে অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে, সেকশন 27। স্টপেল হইলেও তো সেম, স্টপেল হলেও যদি আমি স্টপেলটা রেজিস্ট্রেশন না করি থার্ড পার্টির উপর, তো এটা বাইন্ডিং হবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বলো। যদি এরকম হয় যে রাইটটা পার্সোনাল ছিল, যে পাশাপাশি জমি, এটা খুব ভালো কথা বলছো। হ্যাঁ পুরো গোসল করতে পারবে, হ্যাঁ দুপুর গোসল করতে পারবে। হ্যাঁ তারপরে হচ্ছে যে মানে 15 দিন সেহরি করতে পারবেন, 15 দিন ইফতার করতে পারবেন। মানে না পার্সোনাল বেনিফিট, যে আপনাকে আমি জমিটা আমি আপনাকে বিক্রি করতে পারি, কিন্তু আপনার বাসায় আমাকে
15 দিন সেরি করতে দিতে হবে, 15 দিন ইফতার করতে দিতে হবে। জমিটা বিক্রি করতে পারি এই শর্তে যে আপনি আমাকে শবে বরাতের সময় হালুয়া পাঠাবেন, এটা পার্সোনাল। তাহলে এই জন্য আমি একটা ইয়ে করে দিছি, তোমার মানে সাইড দিয়ে দিছি যে টাচ এন্ড কনসার্ন বলতে কি বোঝায়। তার মানে টাচ এন্ড কনসার্ন যদি না হয়, জমি সংক্রান্ত না হয়, তাহলে এটা পার্সোনাল কভেনেন্ট। টাচ এন্ড কনসার্ন মানেই হচ্ছে এটা হবে প্রোপ্রাইটারি কভেনেন্ট, মানে এটা জমি সংক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, আর যদি টাচ এন্ড কনসার্ন না হয় তাহলে এটা হয়ে যাবে কোনটা, পার্সোনাল কভেনেন্ট। ব্যক্তিগত কভেনেন্টের বার্ডেন ট্রান্সফার হবে না। এখন এই সুইট ইনভেস্টমেন্ট এন্ড কম্বাইন ইংলিশ স্টোর কেসে আমাদেরকে জাজ বলে দিয়েছে যে তিনটা শর্তই পূরণ করতে হবে, তাহলে টাচ এন্ড কনসার্ন হবে। এই তিনটা শর্ত হচ্ছে এখানের মধ্যে যে কভেনেন্টটা এরকম হইতে হবে যেটার মানে বেনিফিট যে কোনো লোক পাবে, এটার বেনিফিট স্পেসিফিক লোককে দেওয়া হবে না। তাহলে যে লোককে তুমি দেওয়া হলো যে তোমার সব মানে তোমার গোসল করা, উনি তো সাঁতার কাটতে পারে না, তাহলে উনি গোসল করবে না, তাহলে তো এটা পার্সোনাল হয়ে গেল। তাহলে কভেনেন্টটা এরকম হইতে হবে যেটার বার্ডেন বা বেনিফিটটা সবাই এনজয় করতে পারবে। 2 নাম্বার হচ্ছে কভেনেন্টের নেচারটা এরকম হইতে হবে যেটা ল্যান্ডের ভ্যালুকে এফেক্ট করে, কোয়ালিটিকে এফেক্ট করে। ঠিক আছে, এই কভেনেন্টটা ব্রিচ করলে কোনটা কমে যাবে, জমির মূল্য কমে যাবে, জমির নেচার খারাপ হয়ে যাবে, জমির কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এবং কোনোভাবেই বলা যাবে না এটার মধ্যে যে ইট ইজ এ পার্সোনাল কভেনেন্ট। যদি বলা থাকে যে এই কভেনেন্টটা শুধু আমাদের দুজনের মধ্যে, এটা আমাদের সাকসেসরের কাছে যাবে না, তাহলে এটা টাচ এন্ড কনসার্ন না, তখন এটা কি হয়ে যাবে, পার্সোনাল কভেনেন্ট। তাহলে তিনটা শর্ত দিয়ে দিয়েছে। কভেনেন্টটা এরকম হইতে হবে যেটার বেনিফিট এবং বার্ডেন সবাই এনজয় করতে পারবে, শুধু দুই ব্যক্তি না। সেকেন্ড হচ্ছে কভেনেন্ট এরকম হতে হবে যেটা জমির নেচার, কোয়ালিটি, মোড অফ ইউজ আর ভ্যালুকে এফেক্ট করবে, চারটা জিনিসকে ক্ষতিগ্রস্ত করবে। আর 3 নাম্বারটা হচ্ছে কোনোভাবেই বলা থাকবে না যে ইট ইজ এক্সপ্রেস টু বি পার্সোনাল। ঠিক আছে, তাহলে এখন তুমি এই জিনিসটা, এই যে তোমার যে শর্তগুলো এখানে একটু এক্সপ্লেইন করে দেওয়া আছে, যদিও শর্ত 5টা বাট 3টা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, 3টার এক্সপ্লেনেশন দেওয়া আছে। তাহলে স্লাইড নাম্বার 32 পর্যন্ত পড়ে আসলেই হয়ে গেল। তাহলে নেক্সট ক্লাসে আমরা শুধু কোনটা পড়বো, বেনিফিট ট্রান্সফার, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। সহজ না জিনিসটা? তাহলে আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে এটা শেষ করে ফেলার জন্য। আচ্ছা, আজকে কি বৃহস্পতিবার, ওই জন্য। ঠিক আছে, আমাদের তো মানে এডমিনে তো রাইট টু এ ফেয়ার হিয়ারিং ও কমপ্লিট লাস্ট ক্লাসে বানাবো না? আচ্ছা, তাহলে আমরা 6টা হয়ে গেছে। তাহলে কালকে আমরা প্রপোর্শনালিটি একটু রিভিশন দিয়ে ওটা আমরা দেখি যে কোশ্চেন কিরকম আসছে, আর তারপরে আমরা হিউম্যান রাইটসটা একটা লাস্ট টপিক হিসেবে। হ্যাঁ, সব বছরই মোটামুটি আসে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা নৌসিন বলতেছে অ্যাডভার্স পজিশনের সলভিং ক্লাসে তো আমরা সলভিং করবোই।